এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। শিয়াশা তৎক্ষণাৎ প্রতিবাদী কণ্ঠে বলল, না, তোমাদের একটা গতি না করে আমি কখনোই শ্বশুর বাড়ি যাব না। হয়েছে গিন্নি, আজকের জন্য অনেক শাসন হয়েছে, দয়া করে কেকটা কাটো। হ্যাঁ, কাছে দাও। অতঃপর সকলে মিলে হইচই করে কেক কাটলো। পুরোটা দিন সকলে ব্যস্ত কাটালো। আজ আশ্রমেও সকলের সাথে কেক কেটেছে, খাওয়া দাওয়া করেছে আশ্রমের বাচ্চাদের সাথে। রাতে আবার মৃন্ময়ীর বিয়েতে যেতে হবে। এ কি মুজিবুর সাহেব, এখানে তো শুধু নগদ রয়েছে, বরের বাইক কোথায়? পাত্রের চাচা উদ্বিগ্ন হয়ে বলল। মৃন্ময়ীর বাবা মজিবুর রহমান মাথা নিচু করে ফেলল। হাতের মিষ্টির পাত্রটা একজনের কাছে দিয়ে সকলের সামনে এসে নতমস্তকে দাঁড়ালো। লজ্জিত সাফাইয়ের কণ্ঠে বরের বাবার সামনে হাত জোর করে বলল, বিআই সাহেব, ক্ষমা করবেন, 5 লক্ষ টাকা জোগাড় করতেই অনেক কসরত করতে হয়েছে। এর মধ্যে বাইকের ব্যবস্থা আর করা সম্ভব হয়নি। তবে আপনি চিন্তা করবেন না, আমি বিয়ের কিছুদিন পরেই বাইক দিয়ে দিই। আর বলতে পারল না পাত্রের বাবার হুঙ্কার ছেড়ে উঠলে। এ কি মশকরা হচ্ছে আমাদের সাথে মুজিবুর সাহেব? 8 লক্ষ টাকা দাবি ছিল, সেইখানে আপনি 5 লক্ষ দিচ্ছেন, এখন তো আবার বলছেন বাইক বকেয়া রাখবেন। এ তো আমাদের ঠকানো হচ্ছে। কি বলেন আপনারা সবাই? উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলল পাত্রের বাবা। চারিপাশে টঙের ওপর কাঠের তৈরি বাড়ি মাঝে বিশালাকার মাঠে বিবাহের আয়োজন করা হয়েছে। এটা চাকমাপাড়া। এখানে সকলের বাড়ির টঙের ওপর, মৃন্ময়ীদেরও। পাত্রের বাবার এমন হুঙ্কারে কনেপক্ষের সকলে স্তব্ধ হয়ে গেলেও পাত্রপক্ষের সকলে হইচই করে উঠল। মজিবুর সাহেবের মুখ শরীর ঘামতে লাগলো। কোনো বিপদ না হয় এই ভরা আসরে। সে হাত জোর করে মিনতির সুরে বলল, বিআই সাহেব, আপনি উত্তেজিত হবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কিছুদিনের মধ্যেই বাইকের ব্যবস্থা করে ফেলবো। আপাতত বিয়েটা ঠিক মতো হয়ে যাক। না, কখনোই না। এ তো কথার খেলাপ করা হচ্ছে আমাদের সাথে। আগে এক কথা বলে বিয়েতে রাজি করানো হয়েছে, এখন বিয়ের আসরে এসে আপনারা মত পাল্টে নিচ্ছেন। এমনটা হলে এই বিয়ে বন্ধ হয়ে যাবে। নেব না এমন কথা খেলাপকরির মেয়েকে। এমনিতেই আমরা অনেক দয়া দেখিয়েছি আপনার মেয়েকে ঘরের বউ করার সিদ্ধান্ত নিয়ে। যেই মেয়ের বাবা মা সারাদিন দোকানে চালায়, সেই মেয়ে আর কত ভালো হবে তা আমাদের জানা আছে। ঘরের বউকে যখন স্বসম্মুখে তুলতে পারে আয় করার জন্য, সে কি মেয়েদের বসিয়ে খাওয়ায়? হে আমাদের ভালো করেই জানা আছে, মেয়েদের দিয়ে ঘরের ব্যবসা করানোও হয়। পাত্রের চাচা ক্ষিপ্ত কণ্ঠে বলল। মুজিবুর সাহেব পা খাড়া হয়ে দাঁড়েন। নিজের সন্তানদের ভালো সম্মানীয় জীবনযাপন দান করতেই তারা দুজনে সারা দিন প্রাণপণে কাজ করে যায়, যেন তাদের কখনো মানুষের কাছে হাত পাততে না হয়, মাথা উঁচু করে বাঁচতে পারে। সেখানে আজ তাদের কাজের জন্যই তার মেয়েকে এমন জঘন্য কথা শুনতে হচ্ছে। সে ব্যথিত কণ্ঠে বলল, দয়া করে এমন কথা বলবেন না বিআই সাহেব। আপনাদের যা বলার আমাকে নিয়ে বলুন। আমার ব্যর্থতা, আমি আপনাদের দাবি পূরণ করতে পারিনি, কিন্তু আমার মেয়ের এতে কোনো দোষ নেই। তাকে এইভাবে লাঞ্ছিত করবেন না। আপনার এই ভালো মানুষের ভাষণ আপনার কাছে রাখুন। আমাদের দাবি যথাযথ পূরণ করতে পারলেই এই বিয়ে হবে, নতুবা এই বিয়ে এখানেই বন্ধ হয়ে যাবে। মজিবুর সাহেব আর্তনাদ করে উঠল। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। হাত জোর করে পাত্রের বাবার পায়ের নিকটস্থ হতেই কেউ তাকে আগলে নিল। মাথা ঝুঁকতে দিল না। কনে সাজে অপরূপা সুন্দরী নিজের মেয়ে মৃন্ময়ীকে দেখে মজিবুর সাহেব হড়বড়িয়ে উঠল। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, মারে, তুই এখানে আসলি কেন? বাবা যতক্ষণ আছি ততক্ষণ কোনো চিন্তা নেই। আমি কখনো তোর মাথা নত হতে দেব না। আমি বাইকের ব্যবস্থা করছি এখনই। আমাদের তো 2টো দোকান, একটা বিক্রি করে দেব। তুই থাকবি না, লোক সংখ্যা কমে যাবে, আমরা তাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। তুই চিন্তা করিস না, যা ভেতরে যা। মৃন্ময়ী মৃদু হাসল। বাবার চোখের পানি মুছে দিয়ে বলল, তুমি বাবা হয়ে আমার মাথা যেমন নত করতে দিতে পারো না, আমিও মেয়ে হয়ে তোমার মাথা নত করতে দিতে পারি না বাবা। কথাটুকু বলে মৃন্ময়ী সকলের দিকে তাকালো।
হাত জোর করে বলল, ক্ষমা করবেন সকলে, আমার বাবার এত সামর্থ্য নেই যে আমাকে এতগুলো যৌতুক দিয়ে বিবাহ দিতে পারবে। তাই আপনাদের দাবি পূরণে আমরা ব্যর্থ। এই বিয়ে এখানেই বন্ধ ঘোষণা করা হলো। আপনার ছেলের যোগ্য আমি নই, আর না আপনার ছেলে আমার যোগ্য। মৃন্ময়ী থাম। মুজিবুর সাহেব ধমকে উঠে বলল, দেখছো মেয়ের কি কথার তেজ, ভালো ঘরে মেয়েদের কি এমন কথা তেজ থাকে? তারা তো হয় নম্র ভদ্র, আর এই মেয়ে তো নষ্ট, ব্যবসা করে খদ্দের সাথে বনিবনা করতে হয়, তাই তো এত চপলাতা। উচিত কথা বললেই নষ্টা মেয়ে হয়ে যায়, তাই না বিআই মশাই? ফের কারো ব্যগ্র কণ্ঠে সকলের উৎসের দিকে তাকালো। পুলিশ পুরো চাকরা পাড়া ঘিরে নিয়েছে। পাত্রপক্ষের সকলের মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এই 2 টাকার মুন্ডি দোকানদারের এত দূর পর্যন্ত ক্ষমতা আছে যে সে পুলিশ ডাকবে? মুজিবুর সাহেব হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে পুলিশদের দেখছে। সকলে নলাকার লম্বাটে অস্ত্রখানা তাক করে রেখেছে এদিকে। এরা কোত্থেকে আসতো? ভিড় ঠেলে সাইফ আশফাক এগিয়ে আসতো। পুলিশ কর্মকর্তাদের মাঝে একজনের সাথে হ্যান্ডশেক করে ধন্যবাদ জানালো। সাইফ কণ্ঠে ব্রিটিশটা এনেই বলল, আর একটু তাড়াতাড়ি আসলে অমন মিষ্টি মেয়েটাকে এমন বাজে কথাটা হয়তো শুনতে হতো না। দুঃখিত মিস্টার সাইফ, আপনার ফোন পাওয়ার সাথে সাথেই বেরিয়ে পড়েছি, কিন্তু রাস্তায় জ্যামে পড়েছিলাম। সমস্যা নেই, এখন এদের একটু তাদের প্রাপ্য সম্মান দিন। তারা প্রচুর দয়া দেখিয়েছে মেয়েটির ওপর। সাইফ হাই তুলে বলল। আশফাক বিরক্ত হয়ে গেল সাইফের ঘুরিয়ে পেঁচিয়ে কথায়। একজন সেনা কর্মকর্তা কথা বলবে স্ট্রেট কাট, তা না সে গমগমের স্বরে বলল, আপনারা আপনাদের আইন মোতাবেক পদক্ষেপ গ্রহণ করুন, চেষ্টা করবেন উচিত শিক্ষা দেওয়ার। পুলিশ কর্মকর্তা মাথা নেড়ে এগিয়ে গেল। পাত্রপক্ষের লোকেরা এমত অবস্থায় চেঁচিয়ে উঠল সমস্বরে, এসব কি মুজিবুর সাহেব? মেয়েকে কি বিয়ে দেওয়ার ইচ্ছে নেই নাকি? এসব কি শুরু করেছেন? মনে রাখবেন, একবার মেয়ের বদনাম বের হলে সারা জীবন কিন্তু সেই মেয়ের ঘরে বসে পচে মরতে হবে। আমি কিছু করিনি, বিশ্বাস করুন বিআই সাহেব। এসব কি হচ্ছে? মৃন্ময়ী, যা হচ্ছে ঠিক হচ্ছে বাবা। এই একবিংশ শতাব্দীতে এসে যারা যৌতুক দাবি করছে তারা কত নিচু মস্তিষ্কের মানুষ। তাদের যত প্রশ্রয় দেওয়া হবে তারা তত মাথা চাড়া দিয়ে উঠবে, ঠিক আপার মতো। আজ বাইক, কাল ব্যবসার জন্য টাকা, তো পরশুদিন বাড়ি চাইবে, না দিলে মারধর করবে, অপমান করবে। তুমি কি এটাই চাও আমার সাথে এমনটা হোক? আপা না হয় বেঁচে ফিরতে পেরেছে, আমি যে মৃত ফিরবো না এর গ্যারান্টি কি? ফ্যাকাশে নির্জীব প্রত্যাশাহীন দৃষ্টিতে তাকিয়ে থাকা মৃন্ময়ী বলল। মুজিবুর সাহেব চুপ করে গেলেন, আর কিছু বললেন না। থমথমে মুখে বিজেপির লোকেদের যাওয়ার পথ করে দিলেন। পাত্রপক্ষের লোকেরা বিস্ফোরিত চোখে তাকালেন তার দিকে। এখানে পুলিশের লোকেরা কি করছেন? আমাদের কিন্তু কম দূর পর্যন্ত হাত নেই। বড় বড় নেতাদের সাথে চলাফেরা আমাদের, কেউ চুলটাও বাঁকা করতে পারবে না। আর মুজিবুর সাহেব, এই মাইয়া আপনি কিভাবে বিয়ে দেন আমরাও দেখাইয়া নেব। পাত্রের বাবার কণ্ঠে সিয়াসার ভেতরকার চপলতা উপচে বেরিয়ে এলো। এতক্ষণ দাঁত খিচে চুপ করে বসেছিল, কিন্তু এখন আর পারছে না। সে উৎফুল্লিত কণ্ঠে বলল, হ্যাঁ আঙ্কেল, দেখেই নেবেন। আপনারা দেখবেন না তো আর কারা দেখবে? তবে সেই দেখা বেশি দূরে নয়, আজকেই দেখে যেতে পারবেন মৃন্ময়ীর বিবাহ। আপনারা মৃন্ময়ীর বিবাহের উৎকৃষ্ট সাক্ষী থাকবেন। চিরকাল মনে থাকবে এই বিয়ের কথা। এই নিবোধ বালিকা আবার কথা থেকে এসব কি বলছে? পাত্রপক্ষের লোকদের মধ্যে এক অল্প বয়সী ছেলে বলে উঠল, এই আমার ভাগ্নিকে নির্বোধ বলার সাহস কি করে হবে তোকে এখানেই পুঁতে রাখবো আমি। গা ছাড়া ভাবে আয়ম্বরহীন বসে থাকা আশরাফ তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠে তেড়ে গিয়ে লোকটির কলার চেপে ধরল। কত বড় সাহস তার সিয়াকে নির্বোধ বলে! এতক্ষণ সে চুপচাপ বসেছিল। ওই ইঁদুর ছানার বিয়ে ভাঙছে, তাতে তার কি? কিন্তু তার ভাগ্নিকে নিয়ে যখনই কিছু বলল সে তেতে উঠল। সিয়াসা তৎক্ষণাৎ মামাকে টেনে নিয়ে আসলো, চাপা কণ্ঠে শাসিয়ে বলল, এই চুপ করো আকবুড়ো, পাত্রের এভাবে কথা বলতে নেই। পাত্ররা মুখে রুমাল গুজে চুপ করে বসে থাকে। নাও এই রুমাল, এটা মুখে গুজে চুপচাপ বসো তো। এবার যদি কোনো গরমিল করলে তোমাদের আমি একদম দেখে নেব বলে দিলাম।
আশরাফ ভ্রুকুটি এক করে রোমালার ভাগ্নির দিকে তাকিয়ে রইল। ভিড়ের মাঝে সিয়াসা মুচকি মুচকি হাসছে আর তার মামার দিকে তাকাচ্ছে। আশরাফ কথার তালগোল পাকিয়ে ফেলেছে। কিছু না বুঝতে পেরে দিল এক গাঁটটা সিয়াসার মাথায়। এইসব টিপিক্যাল গেও মানুষের মাঝে এসে কি তোর মাথাটা খারাপ হয়ে গিয়েছে? নো মামু, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আজ বলির পাঠা তুমিই হবে। তন্মধ্যেই পাত্রপক্ষের চিৎকার চেঁচামেচিতে ভরে গেল বিবাহের আসরটি। পুলিশ সকলকে নিজেদের জিম্মায় নিয়ে নিয়েছে। তেসরা কণ্ঠে এক পুলিশ কর্মকর্তা বলল, বেআই মশাই, এবার 14 শিখের ভিতর গিয়ে ছেলের বিয়ে দেবেন আর মোটা অঙ্কের যৌতুক নেবেন। আর বাইকে বসার জন্য আপনার পশ্চাৎ দেশকে ঘষা মাজা করার দায়িত্ব আমাদের। একদম চকচকে বানিয়ে দিব, কোনো চিন্তা নেই। আমরা কিন্তু কোনো কিছু বকেয়া রাখি না, খুবই কর্মপরায়ণ আমরা। সিয়াসা হেসে কুটি কুটি। এই মুহূর্তে দর্পণকে ঘটনাটা খুলে বলতে পারলে আরও শান্তি লাগতো। ফোনের লক স্ক্রিন অন করে দর্পণের চ্যাট লিস্টে ঢুকলো। আজ সে সালোয়ার কামিজ পরেছে। বছরে একবার পরা হয় এই ঝামেলার ড্রেস। সাজুগুজু করে ছবি পাঠিয়েছে। লোকটা দেখেনি এখনো, ব্যস্ত হয়তো। পুরো বিয়ে বাড়ি শুনশান নীরবতায় আচ্ছন্ন। যতই সাহসিকতার পরিচয় দিক না কেন পাত্রপক্ষকে উচিত শিক্ষা দিতে পেরে, তবুও মনের কোনো একটা প্রশ্ন থেকেই যায়, এরপর মেয়েটার কি হবে? একবার বিয়ে ভেঙেছে, এই বদনাম যদি সারা জীবন বয়ে চলতে হয় মৃন্ময়ীর, তখন তাদের সকলের কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে সাইফ আন্তরিক কণ্ঠে মৃন্ময়ীর বাবার উদ্দেশ্যে বলে, মুজিবুর সাহেব, আপনি অনুমতি দিলে আমি একটা প্রস্তাব রাখতাম। মজিবুর সাহেব অপ্রস্তুত বোধ করল। সাইফের মির কণ্ঠে সে তড়িঘড়ি করে সাইফকে বলল, এ কী করছেন চৌধুরী সাহেব? আপনার যে প্রস্তাব রাখার আপনি নির্দয়ে রাখেন। আমার থেকে অনুমতি নিয়ে আমার লজ্জিত করবেন না। সাইফ মৃদু হেসে বলল, ও আশরাফ আমার শ্যালক, আমাদের কোম্পানির আরেকজন মালিক, খুবই ভালো ছেলে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি ওকে আপনারা মৃন্ময়ীর যোগ্য মনে করেন, তবে আমরা মৃন্ময়ীকে আমাদের বাড়ির বউ করে নিতে চাই। হ্যাঁ। উপস্থিত সকলে একে অপরের মুখ চাওয়াচাই করল। আশরাফ বিস্ফোরিত নয়নে একবার নিজের ভাগ্নি আরেকবার দুলাভাইকে দেখছে। সকলে মিলে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর তাকে একবার জানালোও না। কি পেয়েছে কি সকলে? তাকে নিয়ে কি চ্যারিটি ফাউন্ডেশন খুলতে বসেছে, যে কারোর বিয়ে ভাঙবে আর তার ঘাড়ে ঝুলিয়ে দেবে? এই দুলা ভাই, সাইফ চোখ রাঙালো আশরাফের দিকে তাকিয়ে। সে চায় মেয়েটির একটা ভালো ভবিষ্যৎ হোক। এই সুযোগে তারাও মজিবুর সাহেবের কিছু সাহায্যে আসতে পারবে। লোকটা খুব সৎ এবং অমায়িক, কাজ করে খেটে খাবে, তবুও কারোর কাছে হাত পাতবে না। সিয়াসা শক্ত করে আশরাফের হাত চেপে ধরো, আজ তার মনোকামনা পূরণ করেই ছাড়বে। মজিবুর সাহেব ইতস্তত বোধ করল। উপস্থিত সকলে বেশ অবাক হলো, কেননা সাইফ চৌধুরী বান্দরবানের এক স্বনাম ধন্য ধনী ব্যক্তি। তাকে সকলে চেনে। তার কাছ থেকে এমন প্রস্তাব রীতিমতো বিস্মিত করে তুলছে সকলকে। মজিবুর সাহেব ইতস্তত কণ্ঠে বলল, এটা কি করে হয় চৌধুরী সাহেব? কোথায় আপনি আর কোথায় আমরা? সাইফ প্রসন্ন হলো। তাহলে তাদের অমত নেই। সাইফকে কিছু বলতে না দিয়ে আশফাক আহমেদ এগিয়ে আসলো। মৃন্ময়ীর বাবার কাঁধে হাত রেখে বলল, অবস্থানের কথা চিন্তা করো না মজিবুর, আমরা সবাই মানুষ, এটাই আমাদের একমাত্র পরিচয়। তুমি বলো, তোমার ছেলেকে আমার মেয়ের উপযুক্ত হয় কি না? এর থেকে উপযুক্ত হয়তো আমি আর পাবো না সাহেব। কথাটা শুনতেই সিয়াসা লাফিয়ে আলহামদুলিল্লাহ বলে উঠল। আশরাফ চুপচাপ সকলকে দেখে চলেছে। মেইন বলির পাঠা সে, অথচ তাকে বাদে সবাই আলোচনায় ব্যস্ত। তার তো কোনো মূল্যই রইল না। অন্ধকারবদ্ধ ঘরটির মাঝ বরাবর একটি টেবিল, তার সামনে একটি বোর্ডে 4 জনের ছবি টাঙানো। দরজা ঠেলে দর্পণ ব্যস্ত ভঙ্গিতে ঘরটির ভেতরে ঢুকল। ঘরটির ভেতরে সুবেদার, দিলজার, অদ্রিতা সহ আরও অনেক কর্মকর্তারা রয়েছে। ঢুকতেই দর্পণ চোখ যায় বোর্ডে টাঙানো একটি ছবির দিকে। কপালে আলপিন ঢুকিয়ে বোর্ডের সাথে টাঙানো হাস্যোজ্জ্বল মুখ। ইদানিং যেই মুখটি দেখার জন্য সে তৃষ্ণার্থ পীড়িত ছটফট করে, কাজে ফাঁকি দেয়। অযথাই চোখ দুটো এদিক সেদিক ঘুরতে থাকে যদি মেয়েটির দেখা পেয়ে যায়। হাজারো কর্মব্যস্ততার মাঝেও মনস্পটে এই মুখটি অঙ্কিত হতে থাকে তার অনুমতি ব্যতীত।
তার পুরোটা দুনিয়া জুড়ে এখন এই মুখের অধিকারিণীর বসবাস। অনাকাঙ্ক্ষিতভাবে এই মুখটিকে এভাবে ওখানে টাঙানো সে দেখতে পারছে না। ব্যস্ত গতিতে আলপিনটি ছাড়িয়ে ছবিটি নিজের মুঠোয় নিয়ে নিল। গম্ভীর গলায় বলল, তার এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই। এই ছবি এইখানে কে টাঙিয়েছে? সুবেদার এতক্ষণ খেয়ে ফেলা দৃষ্টিতে দেখছিল ছবির মালিককে। হাতের কাছে পেলে দু একটা ঘা বসিয়ে দিতেও ইচ্ছা করত, তবে এই ইচ্ছা পূরণ হবার নয় যখন জানতে পেরেছে মেয়েটি সাইফ চৌধুরীর মেয়ে। দর্পণের দৃষ্টি আকর্ষণ করে অদ্রিতা কাটকাট কণ্ঠে বলল, যেহেতু সাফায়াত চৌধুরী আমাদের প্রধান হাতিয়ার, তার মেয়েকেও আমাদের উচিত সাসপেক্ট হিসেবে রাখা। নো, সে পুরোটাই অন্য দুনিয়ার মানুষ। এর সাথে সে কোনোভাবেই জড়িত নেই। বলতে বলতেই দেখলো টেবিলের উপর আরও দুটো পাসপোর্ট সাইজের ছবি সিয়াসা। সাথে সাথেই সেই ছবি দুটো তুলে নিয়ে পকেটে ঢুকিয়ে রাখল। আদেশের কণ্ঠে বলল, ইউ আর গেটিং লেট, আপনারা শুরু করুন। অদ্রিতা এক দৃষ্টিতে তাকিয়ে আছে দর্পণের পকেটে ঢুকিয়ে রাখা হাতটির দিকে। সুন্দর করে কথা বলবে, রাগ দেখাবে না। ও কিন্তু ভীষণ নরম, ভীতু একটা মেয়ে। আর এই উপহারটা আপাতত দিবে, কাল সকালে ওর প্রয়োজনীয় সবকিছু আমি জোগাড় করে রাখবো। মুরব্বীদের মতো উপদেশ দিতে দিতে সিয়াসা গহনার বক্সটা আশরাফের হাতে তুলে দিল। আশরাফ নাকের পাটা ফুলিয়ে আর চোখে তাকিয়ে উপহারটা নিল। সকলে মিলে আজ তাকে জব্দ করেছে ইঁদুর ছানাকে গলায় ঝুলিয়ে দিয়ে। ভাগ্নির কথা এক, তার কথা উপরে সে কোনোদিন কিছু বলতে পারবে না, এমনি কি বলবেও না। বোনের রেখে যাওয়া আমানত সে যত্ন করে রাখে সবসময়, তাই চুপচাপ রাগ গিরে নিচ্ছে। সিয়াসা সেদিকে পাত্তা দিল না, সে ঠেলে আশরাফকে তার রুমে পাঠিয়ে দিল। যাও যাও, রাত 12টা বাজে, নতুন বউকে একা বসিয়ে রাখতে নেই। আশরাফ আর মৃন্ময়ীর বিবাহ সম্পূর্ণ করে বাসায় ফিরতে ফিরতে তাদের রাত 10টা বেজে গিয়েছে। হাতে থাকা অল্প সময়ের মধ্যেই সিয়াসা ড্রাইভারের হাতে ফুল আনিয়ে কোনো রকমে সে আর মিনি বাসরঘর সাজিয়েছে। আশরাফ ক্ষিপ্ত গতিতে নিজের ঘরে ঢুকতে চায়, তখনই মিনি চমৎকার হেসে তার পথ আটকে দাঁড়ায়। হাতটা বাড়িয়ে দিয়ে বলে, মামা টাকা দেন, বউ নেন। আশরাফ দাঁত কিরমির করে বলল, তোদের বউ তোরা রাখ, আমার চাই না। সিসি, আমরা কি করুম আপনার বউ দিয়া? আমাকে লেনা দেনা টাকার সাথে। টাকা দেন, নয়তো ঘরে ঢুকতে পারবেন না। মিনির বাচ্চা, তোকে যদি আর এক সেকেন্ড আমার সামনে দেখছি, তুই আজ মায়ের থেকে কাঁদতে কাঁদতে ঘরে যাবি। পথ ছাড়, আমার গরম লাগছে, মেজাজ খারাপ হচ্ছে। কইলেই তয় দেবেন না টাকা। কিপটা ধমকাধমকি কেন করেন? মিনি, তুই যাবি? যাইতেছি যাইতেছি, হুদাই রাগ দেখায়। আফারে কই তৈব? সিয়াসা এখন পর্যন্ত সাজ মোছেনি, সেভাবেই রয়েছে। ফোনে বিপ বিপ শব্দ করতে দেখে সে সাথে সাথে কানে তুলল। দর্পণের ফোন তুলেই উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, মেজর, মামুর বিয়ে দিয়ে একটা ফুটফুটে বউ এনেছি ঘরে। অপর প্রান্তে সাথে সাথেই শীতল কণ্ঠ ভেসে আসলো, আমার ঘরের ফুটফুটে বউটা কবে আসবে? মেয়েটির গাল দুটো লাল হয়ে উঠল, ঠোঁট কামড়ে এলোমেলো দৃষ্টি ফেলে বলল, জলদিই আসবে। সময়টা তাড়াতাড়ি আসুক, কেউ অপেক্ষায় রয়েছে, বারান্দায় আসুক। সিয়াসা চমকে ঘড়ির দিকে তাকালেন। বাজে রাত 12:30। দর্পণ এখনো রাস্তায়। প্রতিদিন 11টার সময় দর্পণ কোয়ার্টারে ফেরার পথে বারান্দায় তার সাথে দেখা করে, তবে আজ এই নিয়মে খানিক বিঘ্ন ঘটে। সে ভেবেছিল আজ আর দেখা হবে না। সে ফোন হাতে দৌড়ে বারান্দায় গেল। ল্যাম্পপোস্টের মৃদু আলোয় লম্বাটে সুঠাম দেহটি দেখা যাচ্ছে। ফোন কানে পায়চারি করছে অলস ভঙ্গিতে। সিয়াসার আবছায়ায় দর্পণ সেদিকে নিগুণ দৃষ্টিতে তাকালো। আপনি এখানে কেন? কোয়ার্টারে যাননি? 4 পা বামে, 1 পা পূর্ব দিকে আসো। সিয়াসা বিভ্রান্তিত চিত্তে দর্পণের কমেন্ট ফলো করল। সাথে সাথে ঘর থেকে ঠিকরে পড়া আলোয় সিয়ার পুরো দেহ দৃশ্যমান হলো। দর্পণ থামে ছবিতে শুধু মুখটা দেখতে পেয়েছিল, পুরোটা দেখার লোভ সামলাতে পারেনি, তাই তো ঘুম ছেড়ে এখানে দাঁড়িয়ে আছে। সে মুগ্ধ হয় সাদা টি শার্ট ট্রাউজারে দেখা মেয়েটিকে মেয়েরই পোশাকই দেখে। আড়ং কটনের সালোয়ার কামিজ ওড়না বাগাধে ভাঁজ করে ফেলে রাখা। বিমোহিত কণ্ঠে শুধালো, অনন্য, কি? তোমায় সুন্দর লাগছে।
সেটা আপনি এখন দেখছেন? আপনাকে ছবি পাঠিয়েছিলাম। সেখানে অল্প একটু দেখে কমপ্লিট আসছিল না, বরং পুরোটা দেখার ইচ্ছেরা জেকে বসেছিল। আপনি এখানে কেন? কোয়ার্টারে যাননি? গিয়েছিলাম, গোসল করে রেস্টুরেন্ট থেকে খেয়ে মাত্র ফিরলাম। অনেক কষ্ট হয়ে গিয়েছে তাই না? সিয়াসা মনির মুখে জিজ্ঞাসা করল। দর্পণের গতিরোধ হলো। প্রণয়ের শুধুমাত্র কয়েক ঘন্টা, তন্মধ্যে মেয়েটির এমন উদ্বিগ্নতা প্রকাশ পাবে সে আশা করেনি। প্রথমবার কেউ কষ্ট হচ্ছে কিনা জিজ্ঞেস করায় বাক্যহীন হয়ে পড়ল। কি জবাব দেবে এমন প্রশ্ন না আজ পর্যন্ত কেউ করেছে, আর না সে জবাব দিয়েছে। আতিপাতি করে মৃদু কণ্ঠে জবাব দিল, জানি না, অভ্যাস হয়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি আপনার কাছে চলে আসব। আর কষ্ট করে বাইরে খেতে যেতে হবে না। শুধু আমার কষ্ট কমাতে আসবে নাকি ভালোবেসে আসবে? ল্যাম্প পোস্টে আলতো হেলান দিয়ে ডান হাত পকেটে গুজে পা এলবো করে দাঁড়িয়ে আছে দর্পণ। সিয়াসা মুচকে হাসল। এই উটকো মেজরকে দেখলে ইদানিং তার চোখ জোড়ে, বুকের ভেতর ধরফর করে একটু সান্নিধ্য পাওয়ার জন্য। তবে লোকটা এত দূরে কেন? বললে না যে। কোন উত্তরটা দিলে আপনি বেশি খুশি হবেন? আমার কাছে কষ্ট কোনো ম্যাটার করে না শিয়া। কষ্ট তো কতভাবে দূর করা যায়, তবে আমি চাই কেউ ভালোবেসে আমার কষ্ট দূর করুক, কোনো দায়বদ্ধতা ছাড়া। মিসেস দর্পণ এহসান হয়ে শাড়ি পরে কোমরে আঁচল গুজে রান্না করা, শিয়ারপন ঘরটাকে নিজের মতো করে সাজিয়ে নেয়া, তার ঘরে ফেরার আগে পরিপাটি হয়ে তার জন্য অপেক্ষা করা, ঘর্মাক্ত বদনে মেজর দর্পণ এহসান বাড়ি ফিরলে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বিশ্রী রকমের সুন্দর সেই পুরুষালী গন্ধ নাসারন্ধ্রে টেনে নেয়ার স্বপ্ন ইতিমধ্যে মস্তিষ্কে এঁটে গিয়েছে। এইটুকু ভালোবাসায় কি চলবে? না চাইতেও একে অপরের সাথে আটকে থাকা চোয়ালদায় ঘুরে গেল। ওষ্ঠপুটে মৃদু হাসি ফুটে উঠল। বারান্দার দিকে আরেকবার দৃষ্টিপাত করে সেনানিবাসের দিকে পা বাড়ায়। ডান হাত আধ ভেজা চুলে গড়াতে গড়াতে বলল, দৌড়াবে? আমরা যে সব কিছু থেকে সবসময় দূরে থাকতে চাই সেসব কিছুর সাথেই যেন আমাদের বেশি কাছাকাছি থাকা হয়। কথাটি যেন মৃন্ময়ীর জন্য একদম জুৎসই। সে ভেবেছিল ওই খ্যাচরা লোকের সাথে আর কখনোই তার দেখা হবে না, কিন্তু বিধিবাম সে এখন ওই লোকটার স্ত্রী। তার উপর দুনিয়ার সবচেয়ে বেশি অধিকার রয়েছে আশরাফের। লাল বেনারসি ঘোমটার আড়ালে বিধ সন্ত্রস্ত দেহটি লুকিয়ে আছে। বিছানার এক পাশে গুটিসুটি মেরে বসে আছে মৃন্ময়ী। মণি এখানে বসিয়ে দিয়ে গিয়েছে, সেই থেকে এক চুল পরিমাণও নড়েনি ভয়ে অস্বস্তিতে। বিকট আওয়াজে দরজা খুলতেই সে আরও জড়সড় হয়ে বসল। নিজের ঘরে নিজের বিছানায় অন্য কোনো নারীর বাস, এটা ভাবলেই আশরাফের গা জ্বলে। সেখানে চোখের সামনে বসে আছে বধূ সাজে ওই নেংটি ইঁদুর ছাড়া। আশ্চর্যজনকভাবে তার রাগ লাগছে না। অদ্ভুত অনুভূতি হচ্ছে মেয়েটি তার স্ত্রী। তার কেমন রিয়াক্ট করা উচিত? আর চোখে যুবথুবু হয়ে বসে থাকা মেয়েটিকে দেখতে দেখতে সে কাবার থেকে ট্রাউজার টি শার্ট গলায় ঝুলিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। বের হলো 10 মিনিট বাদে। মেয়েটি তখনও একইভাবে বসা। সে বের হতেই মৃন্ময়ী কেমন কেঁপে উঠল, যেটা আশরাফের চোখে বাঁধে। সিয়াসার দেয়া উপহারটা নিয়ে মেয়েটির নিকট দাঁড়ায়। মেয়েটির রাগে ফেটে পড়ার মতো কণ্ঠে বলল, শোন ইন্দুরসানা, তোমাকে দয়া দেখিয়ে বিয়ে করেছি, এর মানে এই না তুমি আমার ঘাড়ে চড়ে ধেই ধেই করে নাচবে। এইটুকু মেয়ে আবার ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করতে গিয়েছে, সেই তো ঝুলে বসেছো আমার ঘাড়ে। আর শোন, আমার থেকে কোনো প্রকার আশা রাখবে না। তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো। এই কথার নড়চড় হলে দেব কানের নিচে দুটো। এই নাও, তোমার মনি দিয়েছে, এইগুলো এসেই হাতানো শুরু করেছো আমার বোনের গহনা। উপহারের বক্সটা মৃন্ময়ীর হাতে ধরিয়ে দিয়ে বলল আশরাফ, সারাদিনের এত ধকল, বাবা মায়ের এত অসহায়ত্ব, অপমান সহ্য করা বিধ্বস্ত নিথর প্রায় মেয়েটি এখন পর্যন্ত নিজেকে শক্তভাবে সামনে রেখেছিল। প্রত্যাশা রেখেছিল বাকিরা যেন ভালোভাবে কাটে, কিন্তু হলো না। বিবাহের আসরে এতটা অপদস্থ হয়ে এখন আবার সদ্য বিবাহিত স্বামীর কাছ থেকেও তিরস্কার পেয়ে সে নিজের ভাগ্য পড়ে ফেলল। বেঁচে যাওয়া প্রত্যাশাটুকু দূর দূর তাড়িয়ে দিয়ে নিজের বিধ্বস্ত দশা আর আটকে রাখল না। সহসা কেঁদে উঠল। ঘোমটা না সরিয়ে উঠে দাঁড়ালো। ঘোমটার আড়ালে থাকা কান্নারত মুখশ্রী নিয়ে শক্ত গলায় বলল,
আপনার মতো বুড়ো ছ্যাঁচড়া লোকের সাথে সংসার করার কোনো ইচ্ছা আমারও নেই। পরিস্থিতি ভেদে আজ আমি এখানে, নয়তো আমার রুচিবোধ এত বিগড়ে যায়নি যে আমি আপনার থেকে কোনো কিছু আশা রাখবো। তাই নিজের ভাষণ নিজের কাছেই রাখুন, আর এগুলো আমার প্রয়োজন নেই। ধরুন আপনার উপহার, কারোর জিনিস হাতানোর মতো নিচু মন মানসিকতা আমার নেই। উপহারের বক্সটা আশরাফের হাতে ধরিয়ে দিয়ে বলল মৃন্ময়ী। আশরাফের চোখ বড় বড় হয়ে গেল, মুখ তার হা হয়ে আছে। নিচের দিকে অবাক পানে একবার চোখ বোলালো। ৩৫ বছর বয়সী এই এক পরিপূর্ণ সুদর্শন পুরুষ সে। চুলে এখনো পাক ধরেনি, চামড়া কুচকায়নি, বিদেশি পরিবেশে থেকে নিজেকে যথাযথ মেনটেইন এসে এখন চমৎকার একজন পুরুষ। আর তাছাড়া এই যুগে কেরিয়ার গড়তে নিজেকে জানতে প্রতিষ্ঠিত হতে হতেই ৩৫ বছর লেগে যায়। এই বয়সে পুরুষের রূপে যৌবনে কোন দিক দিয়ে কমতি দেখা যায় না, বরং আরও এক ধাপ এগিয়ে আকর্ষণীয় পরিপূর্ণতা লাভ করে। মোট কথা ৩৫ বছরের এক পুরুষ বর্তমান যুগে ডাজেন্ট ম্যাটারের কাতারে পড়া একটা এইজ। সেখানে এই মেয়ে কিনা তাকে বুড়ো বলছে। বিস্ফোরিত কণ্ঠে বলল, কি বললে তুমি? আমি বুড়ো? যত বড় মুখ নয় তত বড় কথা। মৃন্ময়ী এবার ভীত সন্ত্রস্ত হলো। রাগের মাথায় সে কি বলে ফেলল। আঙুল মোচড়াতে মোচড়াতে বিছানায় কোল ঘেঁষে দাঁড়ালো। আশরাফ ক্রুদ্ধ চোখে আরও এক ধাপ এগিয়ে গেল। মৃন্ময়ী ভয়ে সিটিয়ে গেল দেয়ালের সাথে। আবার বলো, কি বলছো? ঘোমটা ভেদ করে মৃন্ময়ীর নাকে মুখে বাড়ি খেলো আশরাফের নিঃশ্বাস এতটা কাছে দাঁড়িয়ে। মৃন্ময়ী চোখ মুখ কুচকে দাঁড়িয়ে রইল। বলছো না কেন? রাফি ধমকে উঠে জিজ্ঞাসা করল আবার। মৃন্ময়ী কেঁদে উঠল, কম্পিত স্বরে বলল, কিছু বলিনি। ইউ লায়ার ইন্দুরসানা, তোমায় আমি খেয়ে ফেলবো। আমাকে তো চেনোনি। কোন জাতের হলো বেড়ালের পাল্লায় পড়েছো তুমি? মৃন্ময়ীর মাথার পাশে দেয়ালের সজোরে আঘাত করে বলল রাফি। কিছুক্ষণ অগ্নিদগ্ধ করো মেয়েটিকে নিজের দৃষ্টি দিয়ে। সেভাবেই রেখে ধপাধপ পায়ে বারান্দায় চলে গেল। আশরাফ যাওয়ার পরে মৃন্ময়ী সেখানেই হাঁটু জড়িয়ে বসে কেঁদে উঠল। সারাদিনের এত ধকল সামনে আর উঠতে পারছে না, দেহ ছেড়ে দিচ্ছে। কি করবে এই লোক কেমন করছে তার সাথে। দেহ আর সায়দা দিতে চোখ পড়ল বিছানার পাশে মেঝেতে নরম পালকের মতো মোলায়েম গালিচা বেছানো। দুর্বল হাসি ফুটে উঠল মুখে। একটু শান্তি চাই দেহ, সেখানেই গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আশরাফকেও বিরক্ত করা হলো না, তার ঘুমও হবে। ভারী নরম তাদের বিছানার থেকেও এই সামান্য পাপোস আরও বেশি নরম। আরামে ঘুম চলে আসলেও অনতিবিলম্বে। তবে ঘরে একটা লোভনীয় ইঁদুর ছানা থাকবে আর বিড়াল তাকে কোনো প্রকার বিরক্ত ভয় দেখাবে না, এই যেন হবার নয়। চোখ লেগে আসতেই কারো হুঙ্কার কানে আসতো। সে ধরফড়িয়ে উঠল, এই মেয়ে, এই ওঠ বলছি। ফের আশরাফের রাগী কণ্ঠে মৃন্ময়ী জড়সড় হয়ে গেল। আশরাফ ভ্রু কুচকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই ছোট্ট ইঁদুর ছানা কিনা তাকে বুড়ো বলে অবজ্ঞা করছে। তার সাথে এক বিছানায় ঘুমোতে পারবে না, এতই ঘৃণা করছে তাকে। ক্রুদ্ধ হয়ে উঠল, এটা কি নাটক, সিনেমা পেয়েছে? মৃন্ময়ী ভীত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করল, আবার কি করেছি আমি? কিছু করনি বলছো? আমি রীতিমতো অবাক। তোমার ওই ইঁদুর ছানার কলিজায় কত সাহস! তুমি আমায় অপমান করে বলছো কিছু করনি? এভাবে নিচে ঘুমিয়ে তুমি কি বোঝাতে চাইছো? আমি বুড়ো? আমার সাথে ঘুমাতে তোমার রশিতে বাঁধে? আমি কই বললাম, আপনি নিজেই তো বলেছেন। আশরাফ ঠোঁটে ঠোঁট চাপলো, রাগান্বিত চোখে তাকাতে তাকাতে বলল, 5 মিনিট সময়ের মধ্যে এইসব হজবরল জঙ্গলি পোশাক দূর করবে আর বিছানায় ঘুমাবে। আমার বাড়িতে থেকে আমায় অপমান করা, এ আমি মোটেও বরদাস্ত করব না। আমার কথা না শুনলে এখনই বাড়ি থেকে বের হয়ে যাবে। মৃন্ময়ী অসহায়ত্ব বোধ করল, মুখ ছোট করে বলল, আমার কাছে এগুলো ছাড়া কোনো পোশাক নেই, কি পরবো আমি? আমার মাথা পড়বে। আশরাফ রেগে গিয়ে বলল, সিয়া একটা পোশাক দিয়ে যাবে এই অপদকে। বিরক্ত হয়ে বেরিয়ে গেল ঘর থেকে। ফিরল একটা সাদা কুর্তি হাতে। সিয়ার এটা। মেয়েটার কাছে দু একটা মেয়েরই পোশাক থাকে, এছাড়া সব টি শার্ট আর প্যান্ট। এই এক যন্ত্রণা। মেয়েটা ওভার সাইজ টি শার্ট পরে সবসময়। সে একটু শান্তিমতো টি শার্টও কিনতে পারে না।
মাঝে মধ্যে তো তার টি শার্টও খুঁজে পাওয়া যায় না। দেখা গেল নতুন কিনে এনে রেখেছে, মেয়েটা নিজের পছন্দ মতো নিয়ে পরে হাঁটা দেয়। এর জন্যই ইদানিং কলারসহ টি শার্ট কিনে যেন মেয়েটা না নিতে পারে। থমথমে মুখে পোশাকটা ধরিয়ে দিল মৃন্ময়ীর হাতে। নাও এটা পরো। মৃন্ময়ী কলের পুতুলের মতো কুর্তিটা পরে আসলো। আশরাফ ততক্ষণে শুয়ে পড়েছে। ড্রিম লাইটের স্তিমিত আলোয় মৃন্ময়ী ধীরে ধীরে ইতস্তত পায়ে গিয়ে আশরাফের দিকে পিঠ দিয়ে শুয়ে পড়ল। একদম বিছানার পাশ ঘেঁষে একটু হলেই পড়ে যাবে। 2 মিনিট বাদে আশরাফ ঘাড় ঘুরিয়ে ফের কপাল কুচকে তীক্ষ্ণ নজর তাক করলো ঢিলাঢালা পোশাকে আবৃত হ্যাংলা পাতলা দেহটির দিকে। কত বড় সাহস তার দিকে পিঠ দিয়ে শুয়ে তাকে আবারও অপমান করছে। তেড়ে উঠে বলল, এই ইঁদুরছানা, ওদিকে মুখ করে ঘুমিয়েছো কেন? মৃন্ময়ীর হাত পা ছেড়ে কেঁদে ফেলার অবস্থা, আটকাতেও পারল না। ফুপিয়ে উঠে আশরাফের দিকে ফিরল, জেদি গলায় বলল, কি শুরু করেছেন আপনি? আমাকে এতই বিরক্ত লাগলে বিয়ে করেছেন কেন? আর বিছানায় বা ঘুমাতে বলেছেন কেন? মনির কাছে দিয়ে আসতেন। আশরাফ তেরা মানে ঘাট তেরা। সে তেরা কণ্ঠে বলল, তুমি ওদিকে মুখ দিয়ে ঘুমিয়ে কি বোঝাতে চাইছো? আমি পচা নর্দমা? আমার সাথে ঘুমালে তোমার জাত যাবে। আর অত কিনারায় ঘুমিয়েছো কেন? মৃন্ময়ীর কান্নার বেগ বাড়ল। এত পায়ে পায়ে দোষ ধরে জিজ্ঞাসা করল, আমার ভুল হয়েছে, এখন কি করতে হবে বলুন? আমার দিকে মুখ করে ঘুমাও। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে তাই করল। আশরাফের দিকে মুখ করে ঘুমালো। এদিকে এগিয়ে যে ঘুমাও। আশরাফের কথা অনুযায়ী মৃন্ময়ী আরেকটু ঘেঁষে বিছানার মাঝামাঝি চলে গেল। কই, বেশি করে আঁকাতে পারো না? একটু এগিয়েছো কেন? নাকি ঘৃণা হচ্ছে? ফের আশরাফ কেঁকে উঠে বলল। মৃন্ময়ী আরেকটু এগিয়ে গেল, জড়সড় হয়ে শুয়ে রইল, কেননা নাক টেকে যাচ্ছে লোকটির বুকে। এবার ঠিক আছে, কিন্তু ওভাবে জোরসোড়ো হয়ে শুয়ে আছো কেন? আবারও আমায় অপমান করছো তুমি, ইঁদুরছানা। মৃন্ময়ী ভরকে গিয়ে আশরাফের চোখের দিকে তাকায়। আশরাফও তাকিয়ে চোখ তার কুচকে আছে মেয়েটির কান্ডারত মুখ দেখছে। মৃন্ময়ী অধৈর্য হয়ে জিজ্ঞাসা করল, আর কি করতে হবে? আপনার গায়ের উপর উঠে ঘুমাবো? কেন, ঠেকা পড়েছে আমার? তোমার মতো ইঁদুরছানাকে আমি গায়ের উপর নিয়ে ঘুমাবো? এভাবে জড়সড়ো হয়ে ঘুমিয়ে তুমি কি বোঝাতে চাইছো? তোমার অস্বস্তি হচ্ছে আমার সাথে ঘুমাতে? হে তো আমাকে অপমান করা হচ্ছে। শরীর ছাড়ো, আর জড়িয়ে ধরে ঘুমাবে আমায়, নয়তো একদম বের করে দেবো বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বের করে দিন আমায়। আমিও থাকতে চাই না আপনার মতো লোকের সাথে। কি বললে তুমি? কানের নিচে দুটো খাবে। আশরাফ তেজ দেখিয়ে বলল। মৃন্ময়ী আর কথা বলল না তেরা লোকটার সাথে। 2 হাতে আলতো করে আশরাফের পেট জড়িয়ে চোখ বুঝল। আশরাফ থমথমে মুখে নিজেও ছোট্ট দেহটি বুকের সাথে জড়িয়ে ধরল। অজানা শিহরণে তখন তীর করে কাঁপছে মৃন্ময়ীর দেহটি। শ্বাস আটকে চুপ করে চোখ বন্ধ করে শুয়ে আছে সে। জীবনে প্রথম কোনো পুরুষের ছোঁয়ায় এসে 5 মিনিট বাদ আবারও আশরাফের কণ্ঠ ভেসে আসলো তিমিরে ডোবা রাত্রির নিস্তব্ধতা ভেদ করে। তবে কণ্ঠস্বর একদম মসৃণ নরম। শ্বাস ছাড়ো, নয়তো মরে যাবে। এই ইঁদুরছানাকে মারার দায়িত্ব ও অধিকার একমাত্র এই হুলো বেড়ালের আছে, আর কারণ নেই। তাই এই ভুল করার চেষ্টাও করবে না, বলে দিলাম। মৃন্ময়ী নড়ে চড়ে উঠল। কোনো মতে নিজেকে ধাতস্থ করে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো পরিস্থিতির সাথে। এটাই এখন তার জীবন। আর আশরাফ তার একনিষ্ঠ অধিকারভুক্ত স্বামী, যা একটি মেয়ের কাছে সকল কিছুর ঊর্ধ্বে। বেঘুরে ঘুমিয়ে থাকা নিশ্চল মস্তিষ্ক হঠাৎ করেই কারো পিষ্টনে সচকিত হলো। ঘাড়ে কারোর ছোট্ট মাথা আটসাট হয়ে গুজে আছে। 2 হাতে শক্ত করে জড়িয়ে বুক চিরে ভেতরে ঢুকে যেতে যাচ্ছে। মস্তিষ্কের নিউরনে তখন ভালো লাগারা ছুটে চলেছে দিক বেদিক। শীতে কাঁপছে মৃন্ময়ীর দেহটি। কাঁধ ফিরে শুয়ে আছে আশরাফ, বুকের মাঝে তার ছোট্ট নববধূ। আশরাফ নিভু নিভু চোখে পা বরাবর সামনের দেয়ালের শীর্ষে এসির দিকে তাকালো। 26-এ দেয়া এসি পাওয়ার সে রিমোট হাতড়ে 24 করে দিল। হুড়মুড় করে শীতের প্রকোপ আরও বেড়ে যাওয়ায় মেয়েটির দেহ গলা পাকিয়ে যাওয়ার উপক্রম। ঘাড়ে মুখ গুজে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে আছে আশরাফের গলা। আশরাফ গলার বাঁধন একটু শিথিল করার চেষ্টা করলো। গলা টিপে মেরে ফেলবে নাকি এই মেয়ে?
দুটো দেহ মিলেমিশে একাকার হয়ে আছে, চুল পরিমাণ ফাঁক খুঁজে পাওয়া মুশকিল। ঘুম জড়ানো চোখে মৃদু হেসে হাত বাড়িয়ে মাথার পাশ থেকে একটা কাঁথা নিয়ে নিজের গায়ের ওপর মেলে দিল আশা। নিজেও মেয়েরই নরম ঘাড়ে মুখ গুজে চোখ বন্ধ করল। বিবাহিত জীবনের প্রথম রাতটাই এত মধুর হয় জানলে আরও 5 বছর আগে বিয়ে করত। শুধুই এতদিন সিয়ার বকুনি খেল। সকাল 8টা। মেরুন রঙের একটি সুতির শাড়ি পরে মৃন্ময়ী গুটি গুটি পায়ে খাবার ঘরে ঢুকল। হাতে কানে গলায় জলজল করছে কিছু সোনার গহনা। এগুলো সকালে সিয়াসা আপাত দিয়েছে পড়তে। সব তার মায়ের, যেগুলো তার বাবা যত্ন করে রেখেছে এখনো। আজ সারাদিন শপিং করবে, বিকাল 4টায় চেম্বার, তাই তার আগে শপিং শেষ করবে। শুক্রবার আশরাফ আর মৃন্ময়ীর রিসিপশনের অনুষ্ঠান করা হবে। বিশাল আয়োজন, হাতে 1 সপ্তাহ রয়েছে। এর মধ্যে প্রয়োজনীয় সব কিছু যোগান দিতে হবে। মৃন্ময়ী কিছুটা অবাক হলো রান্নাঘরের দিকে তাকিয়ে। সিয়াসার রুটি বেলছে, আশফাক আহমেদ রুটি ভাজছে, মিনি থালাবাটি ধুয়ে ধুয়ে রাখছে। সাইফ আর আশরাফ ডাইনিং টেবিলে বসে আলু আর গাজর কুচি কুচি করছে। সকলে কি সুন্দর হাতে হাতে কাজ করছে। মন ভরে গেল মৃন্ময়ীর এমন দৃশ্য দেখে। আশরাফ 2টো গাজর কাটলে একটা খেয়ে ফেলছে, একদিক থেকে খাচ্ছে আরেক দিক দিয়ে কাটছে। সাইফ ঠোঁটে ঠোঁট চেপে গাজরের বাটির দিকে তাকালো। গাজর বাড়ছেই না মোটে, যেটুকু কাটছে তার থেকে বেশি খাচ্ছে আশরাফ। সাইফ বিরক্ত হয়ে বলল, খাওয়া বন্ধ করে এখন একটু কাটো। সিয়া হাত ছাড়লো বলে, যদি দেখে এখনো কাটা হয়নি তখন সব রাগ এসে পড়বে আমার ওপর। বিয়ে করিয়ে ছাড়বে পাশের বাড়ির আন্টির সাথে। হ্যাঁ, তো তুমি কি চাও পাশের বাড়ির আন্টির মেয়ের সাথে বিয়ে দিবে তোমায়? এই আমার মতো ইয়াং হ্যান্ডসাম ড্যাসিং পার্সনের সাথে তো সেরকম কিছুই স্যুট করে। হ্যাঁ, তাই না? চরিত্রহীন, লম্পট, নির্লজ্জ ছেলে কথাকার। এর জন্য বুঝি ছাদ থেকে বারবার নিচে উকিঝুঁকি মারো? আশফাক আহমেদ রাগী কণ্ঠে বলতে বলতে সাইফের সামনের চেয়ারে বসল। আপনি এত বুদ্ধিমান হলেন কবে থেকে? হ্যাঁ, আমি জন্ম থেকে বুদ্ধিমান ছিলাম, তাই আমি সেনা প্রধান ছিলাম। তুমি মেজর। আরে পদে কি যায় আসে? আজকাল টাকা থাকলে জেনারেল কেন, প্রধানমন্ত্রীর পদও পাওয়া যায়। এটা বুদ্ধির দরকার হয় না। হুম, কি বললে তুমি? আমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছি? না তো, আমি কখন তা বললাম? এই রাফি, আমি কি একবারও ঘুষ শব্দটা উচ্চারণ করেছি? বলো বলো। আশরাফকে উদ্দেশ্য করে বলল সাইফ। আশরাফ ঘাড় নাড়ল। তখনই দরজায় মৃন্ময়ীকে দাঁড়িয়ে থাকতে দেখে আশফাক আহমেদ চুপ করে রাগ গিলে নিল। মৃন্ময়ী আম্মা, এসে গিয়েছো? শুভ সকাল। এসো এসো। হ্যাঁ মা, বসো বসো বসো। মৃন্ময়ী এতক্ষণ 3 জনের কথা শুনছিল। পিটপিট করে অদ্ভুত কথাবার্তা এক একজনের। সাইফের কণ্ঠে সে ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে। সাইফ চেয়ার টেনে বসিয়ে দিল তাকে। আসসালামু আলাইকুম চাচা। আহ, চাচা ডেকে আর বয়স বাড়িয়ে দিও না মৃন্ময়ী। আমি হলাম গিয়ে ওই বিবাহযোগ্য সুদর্শন পাত্র। এই চাচা ডাক শুনলে বুকে আঘাত লাগে বড্ড, বুঝলে? সম্পর্কে দুলাভাই হই। তোমার বয়সে যেটাই হইও না কেন, কোনো ডাজ নট ম্যাটার। তুমি ওই দুলাভাই ডেকো, বুঝলে? কথাটা শেষ করতে পারল না, তার আগেই কানে আসলো চরিত্রহীন আশফাক আহমেদ বলছে। সাইফ পুরোপুরি অদেখা করলো শ্বশুরকে। মৃন্ময়ী মৃদু হাসল। আশরাফ আর চোখে দেখছে শাড়ি পরা মৃন্ময়ীকে। এই ইঁদুর ছেলে এক রাতেই বড় হয়ে গেল কি করে? একে তো এখন আর দুর্ভিক্ষের সময়কার অপুষ্টিতে ভোগা নববধূ লাগছে না, একদম প্রাপ্তবয়স্ক বউদের মতো লাগছে। শোনো মৃন্ময়ী, এই ঘর এখন তোমার। তুমি এখন এখানকার কর্ত্রী। আরে সিয়া হাসপাতাল সামলে ঘর ততটা সামলে উঠতে পারে না, বুঝলে? তাই নিজের মতো করে সব আত্মস্থ করে নিবে। হ্যাঁ। সাইফের কথায় মৃন্ময়ী অপ্রিয়মান দৃষ্টিতে তাকিয়ে। তার কি এত স্পর্ধা, এত যোগ্যতা রয়েছে সে এত বড় বাড়ির করতে হবে? কি হলো, পারবে না? ফের সাইফের প্রশ্নে মৃন্ময়ী ইতস্তত ভঙ্গিতে হ্যাঁ বতো মাথা নাড়ল। এই তো সাব্বাস। আবার শোনো, তোমাদের ওই স্পেশাল মুন্ডি একটু রেঁধে খাওয়াবে, বুঝলে? ওই ভারী মজা খেতে। হ্যাঁ, এই সিআই সব খেতে দেয় না, বুঝলে? ওই সব কিছুতে নাকি কোলেস্টেরল বেড়ে যায়। এই ঘরে একজন ডাক্তার থাকলে না
জিনা হারাম হয়ে যায়, বুঝলে আম্মা? পুরা জিনা হারাম হয়ে যায়, জীবনটা একবারে হ্যাল হয়ে যায়। কি হচ্ছে এখানে? কে কার জিনা হারাম করে? সিয়াশা হাত মুছতে মুছতে জিজ্ঞাসা করল। সাইফ হাবাগোবা হেসে বলল, এই কে 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 আবার কার জিনা হারাম করবে? ও কিছু না বাচ্চা, কিছু না, কিছু না, একদম কিছু না। বাবা, আমি বলেছিলাম যে তুমি যে ঘরে থাকবে সেই ঘরে সকলে দীর্ঘজীবী হবে, কত মেনটেন করে খাওয়ানো হয়, তাই না? হ্যাঁ। সাইফের কথায় আশফাক আহমেদ প্রতিবাদী কণ্ঠে বলল, মিথ্যা কথা কিন্নি, সাইব মিথ্যা বলছে। তুমি তাকে কিছু খেতে দাও না, এটা বলছিল। সিয়াশা তীক্ষ্ণ নজর ফেলল বাবার দিকে, গম্ভীর গলায় বলল, নানু ভাই সত্যি বলছে? সাইফ অসহায় মুখ করল, মাথা নাড়ল। সে এমন কিছু বলতেই পারে না। মিথ্যা বলছে গিন্নি। এই 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 আপনি আমায় একটু সহ্য করতে পারেন না কেন বলেন তো? হ্যাঁ, এই সারাদিন শুধু আমার নামে অপপ্রচার চালান, এই কেন? হ্যাঁ বলি, আপনার কি খাইয়া দাইয়ার কাম নাই? হ্যাঁ, আমার সাথে নাটক করতে আসবে না সাইব। সাইফ মুখ বাঁকিয়ে নিজের কাজে মশগুল হয়ে পড়ল। মৃন্ময়ী হাসি মুখে দেখছে তার নতুন পরিবারকে। আশরাফের দিকে চোখ পড়তেই সে চোখ নামিয়ে নিল। পরিবারের সকলে কত ভালো, কিন্তু এই লোক এত খ্যাচরা কেন? সে উঠে সিয়াকে সাহায্য করল। সিয়া বারণ করলো না, কারণ এখন থেকে এই সংসারের দায়িত্ব তাকে বুঝে নিতে হবে। অতপর সিয়া, মিনি, মৃন্ময়ী তিনজনে একসাথে সকলের জন্য নাস্তা তৈরি করে একসাথে খাবার খেল। সপ্তাহটা গেল দৌড়ঝাঁপ, আনন্দ উল্লাসের মাঝে। আগামীকাল শুক্রবার। চৌধুরী নিবাস ও তার পাশের প্লটটি জমজমাট হয়ে আছে এক সপ্তাহ যাবৎ। দুটি প্লট সেজে উঠেছে রং বেরঙের আলোর মিশ্রণে। ক্যান্টনমেন্ট এরিয়ায় ভেতরেই কনভেনশন হল রয়েছে, যেখানে সেনানিবাসের এবং ক্যান্টনমেন্টের সকল অনুষ্ঠান কিংবা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই হবে আশরাফের রিসিপশনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ও ক্যান্টনমেন্ট এরিয়ার ও সেনানিবাসের সকলে সামিল হবে। আশ্রমের বাচ্চাদের স্কুল বন্ধ দেওয়া হয়েছে বুধবার থেকে। পড়াশোনার চাপ কমিয়ে দেওয়া হয়েছে। শুধু মর্নিং শিফটে পড়াশোনা করে বাচ্চারা আর বাকি পুরো দিনটা তাদের হইচইয়ের মধ্যে কাটে। পুরো সপ্তাহ তাতে আইসক্রিম পার্লার, খেলাঘর খুলে দেওয়া হয়েছে। শুক্রবারের অনুষ্ঠানের জন্য প্রত্যেক বাচ্চাদের পরনে একই ধরনের স্যুট তৈরি করানো হয়েছে। আশরাফ, সাইফ, আশফাক সহ আশ্রমের সকল ছেলেরা পরবে কালো স্যুট, কালো প্যান্ট, সাদা শার্ট। সিয়াশা, মিনি, সিয়াশার চাচাতো বোনরা ও আশ্রমের সকল মেয়েরা লেহেঙ্গা পরবে। এগুলো সব কিছু অর্ডার করে তৈরি করা হয়েছে। সবসময় এমনই করা হয়, আশ্রমের বাচ্চাদের সকলের পোশাক একেবারে অর্ডার করে তৈরি করা হয়। সবার জন্য এক পোশাক। আর এই সব কিছুর মূল আকর্ষণ মৃন্ময়ী থাকবে সবার থেকে আলাদা বধূরূপে। রাত 12টা প্রায়। চৌধুরী নিবাসের সকলে এখনও ব্যস্ত সময় কাটাচ্ছে। আশ্রমের বাচ্চারাও তাদের ভদ্র সভ্যের খোলস থেকে বেরিয়ে বিচ্ছু রূপ প্রদর্শন করছে, কেননা বাচ্চাগুলো এখনও জেগে। চৌধুরী নিবাসের প্রাঙ্গণে কর্মচারীদের সাথে বাচ্চাদের হাট বসেছে। যে যেখানে পারছে ছোটাছুটি করছে, মাঝে মধ্যে হেল্পিং হ্যান্ডদের সাহায্য করছে। মৃন্ময়ী ও মিনি সহ সকল আত্মীয় স্বজনরা যারা এসেছে ঢাকা থেকে, তাদের মেহেন্দি দিয়ে দিচ্ছে পার্লারের লোকেরা। সিয়াশার অনেক আগেই মেহেন্দি দিয়েছে। তার হাত ভর্তি মেহেন্দি দিতে ভালো লাগে না, তাই অল্প একটু দিয়েছে। সকলে যখন ব্যস্ত নিজ কর্মে, সে ফোন হাতে বারান্দায় চলে গেল। দর্পণ আগামীকাল নিজের ফ্ল্যাটে শিফট হবে। এখনও নিশ্চয়ই গোছগাছ করছে। গোছগাছের কাজ শেষ করে সদ্য গোসল করে বের হলো দর্পণ। ফোন ভাইব্রেট করছে অনেকক্ষণ। সে ব্যস্ত পায়ে এগিয়ে ফোন হাতে নিল। হাস্যোজ্জ্বল মুখের এক রমণীর মুখ ভেসে আছে। বুকের ভেতর উত্তেজনা বাড়ল। নয়নের পিপাসা একটু সশরীরে দেখার সুযোগ পেলে বুকের ভেতর যাতনারা কমত। ইদানিং সে লোভী হয়ে উঠছে যখন থেকে মেয়েটির সম্মতি পেয়েছে। মাঝে মধ্যে ইচ্ছা হয় একটু অধিকার খাটিয়ে বলতে, সিয়া আমার কাছে চলে এসো। বলা হয়ে ওঠে না, সিচুয়েশনও হয়ে ওঠে না, অথচ মন মস্তিষ্ক থম মেরে আছে মেয়েটির সান্নিধ্য পাওয়ার জন্য। 9টার দিকে একবার কথা হয়েছিল, তাও মেসেজে। সময় হয়নি। ডিউটি থেকে আধবেলা ছুটি নিয়ে কিছু শপিংয়ের জন্য গিয়েছিল। ক্ষণকালের এই অনির্দিষ্ট জীবনটিতে প্রথমবার নিজের ঘর হবে, নিজের পরিবার হবে। সব কিছু নতুন করে চায় সে।
নতুন ঘর, নতুন পরিবার, নতুন জীবন বেঁচে থাকার কারণগুলো ধীরে ধীরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে তাকে। দুর্ধর্ষ দুর্গম জীবনের অনিশ্চয়তা থাকা সত্ত্বেও সে মিশনে যেতে কখনো দ্বিতীয়বার ভাবত না। যেখানে অন্য সকল সোলজার্সরা অন্ধকার কালো মুখে ভাবার জন্য একদিন সময় নিত, সেখানে সে ক্ষণকাল সময় নিত না, ভাবার জন্য রাজি হয়ে যেত। যে কোনো লাইফ রিস্কি মিশন হোক না কেন, এমন সাহসিকতার পরিচয় সে বহুবার দিয়েছে। কেননা তার কোনো পিছু টান ছিল না, আর না তার নীরে ফেরার তাগিদ। যার নিজস্ব নীর নেই, নীরে অপেক্ষা করার মতো মানুষ নেই, সেখানে ফেরার তারাই বা থাকবে কেন? কিন্তু এখন এই মুহূর্তে মনে হয় সে বাঁচতে চায়, অনেক অনেক দিন বাঁচতে চায় তার সিয়ার সাথে। প্রচণ্ড ক্লান্ত বিধ্বস্ত হয়ে নীরে ফিরলে তাকে বুকে আগলে নেওয়ার মানুষ রয়েছে। এত সব ভাবনা জেঁকে বসতেই মস্তিষ্ক আবারও উৎপীড়ন শুরু করলো। মেয়েটিকে সে বাজেভাবে মিস করছে। গলায় দলা পাকিয়ে আছে অনুভূতিরা। কোনো মতে নিজেকে সামনে ফোন কানে ঠেকায় ভেসে আসে রিনরিনে চঞ্চল কণ্ঠ। মেজর, কি করছেন? তোমাকে মিস করছি। পাথরের বুক চিরে শীতল স্বচ্ছ ঝর্ণা নেমে আসতেই বুকের ভেতর একরাশ প্রশান্তি নেমে এলো। ঠান্ডা হয়ে গেল আমার বুকটা কাঠখোট্টা মেজরের মুখ থেকে এমন একটা অদ্ভুত কথা শুনতে পেয়ে। সিয়াশার কণ্ঠে দুষ্টুমির ছোঁয়া, সে মিটিমিটি হাসছে। সেই প্রথম দিনকার সেই মেজর দর্পণ এহসানের সাথে এখনকার এই মেজরের একদম মিল নেই। এই মেজরের চোখে মুখে থাকে তার জন্য নমনীয়তা, ভালোবাসা, ভালো লাগারা, যেটা একটা মেয়ের কামনীয়। দর্পণ হতাশ হলো। সে যখনই এমন কোনো কথা বলবে, মেয়েটি ছলে কৌশলে তাকে মনে করিয়ে দেয় তার মুখে এসব কথা মানায় না। দীর্ঘশ্বাস ফেলে বলল, এখনো জেগে আছো কেন? বাড়িতে অনুষ্ঠান, আমি কিভাবে ঘুমাবো? দাদু ভাই, চাচু চাচি, কাজিনরা সবাই এসেছে, ঘর জমজমাট হয়ে আছে। আজ কেউ ঘুমাবে না বলে পণ করেছে। কেন ঘুমাতে যাবে না কেন? কি করবে সকলে? বাড়িতে বিয়ে তো, ঘুমানো কেন যাবে না? এ আবার কোন ধরনের কথা? কেন মানে? পরিবারের সকলে একসাথে হলে কত হই হুল্লোড়, আড্ডা, খাওয়া দাওয়া হয়, আপনি সেটা জানেন না? শেষের কথাটা বলেই সিয়াশা জিভ কাটল। নিজেকে কয়েকবার গালমন্দ করতে ভুলল না। নিজের করা বোকামির কারণে দর্পণ মৃদু হেসে ফ্রিজ থেকে ক্যান বের করে সোফায় বসল। ধিমি কণ্ঠে বলল, জানি না। সিয়াশার চোখ বুঝে অনুতপ্ততায় জর্জরিত দীর্ঘশ্বাস ফেলল। মৃদু কণ্ঠে হঠাৎ করে অভাবনীয় এক কথা বলে ফেলল, যেটি হয়তো দর্পণ আশা করেনি। মৃদু কণ্ঠে বলল, ভালোবাসি। দর্পণ থমকায়। মুখে তুলতে নেওয়া ক্যান আর মুখে নেওয়া হয় না। অবাক পানে কান থেকে ফোন নামিয়ে চোখ রাখল হাস্য উজ্জ্বল মুখটির দিকে। থমকানো গলায় বলল, ক্যান ইউ টেল দিস এগেইন প্লিজ? ভালোবাসি উটকো মেজরকে। ইউ ডোন্ট নো দ্যাট হাউ মাচ রিলিফ ইউ গিভ মি। আমি নিশ্চিন্ত ভাবি হয়তো আমি তোমার জোর করেছি আমার ভালোবাসার জন্য। আমি কোনো বাচ্চা নই যে আমার উপর কেউ জোর করবে আর আমি তাকে ভালোবাসবো। যখন থেকে অনুভব করেছি আপনার সঙ্গ আমায় আনন্দিত করে, আপনাকে অনুভব করতে ভালো লাগে, আপনার কথা ভাবতে ভালো লাগে, তখন থেকে আপনাকে অন্য কারোর সাথে ভাবতে পারি না আমি। আপনার থেকে দূরত্ব আমায় শঙ্কিত করে। নেভার লেট মি অ্যালোন মেজর প্লিজ। শেষের কণ্ঠে যেমন অজানা আর্তনাদ ভেসে আসলো। দর্পণের ভেতর আতঙ্ক সৃষ্টি হয়। সে যে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে সিয়ার প্রতি। এতে যদি সে দেশের প্রতি নিজের দায়িত্ব কর্তব্য থেকে দূরে সরে যায়, একদিকে ছুটে আসা আরববর্তিকার ন্যায় তার পরিবার, আরেকদিকে নিজের দায়িত্ব, ভাবতে পারল না। মস্তিষ্ক ঝিমিয়ে পড়লেও মন উত্তেজিত প্রিয় মানুষটির অনুভূতির স্বীকারোক্তিতে ক্ষণকালের জন্য মনকে প্রাধান্য দিল। নিজেও বলল, ভালোবাসি সেই মেয়েটাকে, যে মেয়েটি কুল কিনারাহীন এক দর্পণের হাত ধরেছে, পরিবারহীন ছেলেটির পরিবার হয়েছে। বারান্দার এক কিনারায় গুটিসুটি মেরে বসে থাকা সিয়াশার মুখশ্রীতে তখন অজানা অনুভূতিরা লুটোপুটি খাচ্ছে। সময়গুলো বড্ড মধুর, বড্ড সুখকর। এত সুখ সবসময় থাকবে তো? সাজসজ্জার শেষ উপকরণ হিসেবে দর্পণের দেয়া নটটিকে পরে নিল অর্পিতা। স্কাই ব্লু কালারের শাড়ির সাথে সাদা ব্লাউজ ও আনুষঙ্গিক অর্নামেন্টস। তবে ফর্সা মুখশ্রীতে সাদা পাথরের নটটাই যেন বেশি আকর্ষণীয়, সুন্দর করে তুলছে। আয়নায় নিজেকে আরও একবার দেখে লাজুক হাসল সে। এই সকল সাজগোজের একমাত্র কারণ দর্পণ।
অনেক হয়েছে লুকোচুরি, এবার সে সরাসরি বলবে দর্পণকে নিজের মনের কথা। এতটা সংশয় নিয়ে থাকা যায় না। এমনিতেই ইদানিং মন কেমন কু ডাকে। সেদিনকার মেজর সাইফের মেয়ের ছবিগুলো নিয়ে দর্পণের অদ্ভুত ব্যবহার তাকে আরও শঙ্কিত করে তুলেছে। মাথায় সব টেনশন ফেলে রেখে কোনো মতে শাড়ি আঁকড়ে সে বের হওয়ার জন্য উদ্যত হলো। জীবনে প্রথম শাড়ি পরেছে সে। এই শাড়ি তার দ্বারা পরা অসম্ভব ব্যাপার স্যাপার। সেনাবাহিনীতে যুক্ত হওয়ার আগেও সে মেয়েরই পোশাক কম পরত, আজ বাধ্য হয়ে পড়েছে। গতকাল শপিং মলে গিয়েছিল, তখন অনাকাঙ্ক্ষিতভাবে দর্পণকে দেখতে পায় শাড়ির সাইডটিতে। শাড়ি দেখছিল, জিজ্ঞাসা করার সাহস হয়নি কার জন্য নিয়েছে, কেননা দর্পণ কাজ ব্যতীত কোনো কথা বলা পছন্দ করে না। তবে আর নয়, সংকোচ, কাজের বাহানা এবার সে প্রকাশ্যে বলবে তার মনের কথা। সকলের মধ্যমণি আশরাফ মৃন্ময়ী স্টেজে বসে আছে। আশরাফ অবাক পানে তার ইঁদুর ছানাকে দেখে চলেছে। এই মেয়ে এক রাতে এত সুন্দর হয়ে গেল কি করে? পার্লারের লোকরা কি আটা ময়দা সব মেখে দিয়েছে? তবে মৃন্ময়ীর আশরাফের দিকে মোটেই খেয়াল নেই। সে এমনিতেও ওই খ্যাচটা লোকটাকে যত পারে এড়িয়ে চলে। রাতের এক দফা ঝগড়া তো প্রতিদিনই থাকে। প্রতিদিন তাকে জড়িয়ে ধরে না ঘুমালে নাকি সে অপমান বোধ করে? বুড়ো লোক, সে ছলছল চোখে বাবা মা বোন ভাগ্নিকে দেখছে। সকলে কি সুন্দর হাসি মুখে কথা বলছে, কেননা সাইফ আশফাক তাদের প্রাপ্য সম্মানের থেকেও অধিক সম্মানের সহিত প্রেজেন্ট করছে। বড় বড় অতিথিদের সাথে দেখা করিয়ে দিচ্ছে। আশফাক আহমেদ তো নিজের বেআইয়ের হাত মুঠোয় পুড়ে নিয়েছে আর ছাড়েনি। গেটে দর্পণ, সুবেদার সহ মেজর ওয়ারিউল্লাহ সকলে ঢুকছিল। তার মধ্যেই অদ্রিতা প্রগাঢ় হেসে তাদের সাথে যুক্ত হলো। অদ্রিতা দু চোখ জুড়িয়ে দর্পণকে দেখছে। কালো প্যান্ট, কালো কোট, সাথে সাদা শার্ট, সে অভিভূত হলো সুদর্শন যুবকটিকে দেখে। মেজর ওয়ারিউল্লাহ অদ্রিতাকে দেখে ইয়ার্কির কণ্ঠে বলল, মিস অদ্রিতা, আপনি তো অনুষ্ঠানের সকলের অ্যাটেনশন কেড়ে নেওয়ার পরিকল্পনা আছেন। অদ্রিতা লাজুক হেসে দর্পণের দিকে তাকালো। মেজর ওয়ারিউল্লাহর কমপ্লিমেন্টে দর্পণও লৌকিকতা দেখিয়ে বলল, ইউ আর লুকিং সো বিউটিফুল মিস অদ্রিতা। শত ডানা ভাঙা প্রজাপতিরা যেন তাদের ডানা ফিরে পেল। চোখে মুখে উপচে পড়া আনন্দ নিয়ে সে বলল, ধন্যবাদ স্যার, আপনাকেও অনেক সুন্দর লাগছে। দর্পণ কৃত্রিম হাসি দিয়ে হাঁটার উদ্দেশ্যে বলল। অদ্রিতাও হাসি মুখে দর্পণের পাশ ঘেঁষে চলতে লাগলো। পুরো অনুষ্ঠানটিতে যেন সেনা কর্মকর্তাদের একটা মিলনায়তন হয়ে উঠল। একে অপরের সাথে আড্ডায় মেতে উঠেছে। সাইফ টলমলে চোখে সকলকে দেখছে। এই চাকরি একটা সময় তার প্যাশন ছিল। অনেক মিস করে সে নিজের কর্মজীবনটাকে। আর তার সাথে মিষ্টি স্মৃতি জুড়ে রয়েছে কাজে ফাঁকি দিয়ে আসার সাথে তার প্রেমময় সময়টা। আজ সব যেন তিক্ত স্মৃতিতে পরিণত হয়ে গেল। এমনটা কেন হলো? মেজর ওয়ারিউল্লাহ থমথমে মুখে সাইফের কাঁধ চাপড়ে নিজের সাথে জড়িয়ে নিল। সাইফ নিশ্চল হয়ে গেল বন্ধুর আলিঙ্গনে। নিষ্প্রভ কণ্ঠে মেজর ওয়ারিউল্লাহকে জিজ্ঞাসা করল, তোর কখনো অভিযোগ হয় না আমার উপর? কেন? তোর বোনটাকে হারিয়ে ফেলে। মেজর ওয়ারিউল্লাহ মলিন হাসল। তার আয়ু ছিল ওই পর্যন্তই, তাই সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এতে তোর আমার দোষ কোথায়? ওই কেসটি আমি শুরু করেছিলাম। তুই কখনো চাসনি ওই কেসে জড়াতে, আমি জোর করেছিলাম। আমি না হয় শুধু বোন হারিয়েছি, কিন্তু তুই তো পুরো নিঃস্ব হয়ে গেছিস নিজের স্ত্রী সন্তানদের। এতটুকু বলতেই সিয়াসার উৎকণ্ঠা মিশ্রিত কণ্ঠ ভেসে আসলো। তোমরা কি করছো? সিয়াসা পিটপিট করে তাকিয়ে আছে। সাইফের চেহারায় দুশ্চিন্তা ভেসে উঠল। তড়িঘড়ি করে সরে গিয়ে নিজেকে যথাসাধ্য সামনে হাসি মুখ করে বলল, কিছু না বাচ্চা, এই একটু আলিঙ্গন করছিলাম। দেখো না, তোমার আঙ্কেল তো কাজের জন্য সময়ই পায় না। আঙ্কেল, এটা কিন্তু অপরাধ। আপনাকে শাস্তির আওতায় আনা হলো। আগামী 10 মিনিট পাপাকে জড়িয়ে ধরে সরি বলবেন। সিয়াসা গম্ভীর গলায় বলল। ওয়ারিউল্লাহ মৃদু হেসে সিয়াসার মাথায় হাত বুলিয়ে বলল, যথা আজ্ঞা রাজকুমারী। সিয়াসা খিলখিলিয়ে হেসে উঠল। ফের চটপটে পায়ে হেঁটে চলে গেল। পার্লার থেকে এসেছে থেকে সে দৌড়াদৌড়ি করছে এদিক ওদিক। সিয়াসা যেতেই সাইফ সতর্ক কণ্ঠে বলল, আর কখনো মুখে তুলবি না এই কথা। ওয়ারিউল্লাহ হতাশার নিঃশ্বাস ছাড়ল। কোনো না কোনো একদিন সে তো জানবে। সেটা আমি সামলে নেব।
যদি অন্য কোনোভাবে জানতে পারে? তার আগেই আমি তার পথ বন্ধ করে দেব। দুজনের নীরবতায় আচ্ছন্ন হয়ে গেল এতটুকু আলাপ আলোচনার পরই। শরীরের নিঃশ্বাস প্রশ্বাসে বিস্তৃত বক্ষদেশ উঠছে নামছে, দেহে এতটুকুই নড়াচড়া চোখে বাজছে। বুকে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে দর্পণ। শরীর এক চুল না নড়লেও চোখ দুটো একটু স্থির নেই। হলের কোনা ছাপছে খুঁজে চলেছে একটি মুখ, কিন্তু দেখা পেলে তো। অদ্রিতা ইনিয়ে বিনিয়ে আলাপ আলোচনা শুরু করার চেষ্টা করছে, কিন্তু সামনের মানব যেন তাতে মোটেই আগ্রহী নয়। তাই প্রশ্রয় পাওয়া বিরল অসম্ভব ব্যাপার স্যাপার হয়ে উঠেছে। খুঁজতেই খুঁজতেই চোখ পড়ে একটা স্তম্ভের পাশে, বুকে হাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা রমণীর দিকে। শিকারী দৃষ্টি দেখে দর্পণের ভ্রু কুঁচকে গেল। ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে। সিয়াসা কটমট দৃষ্টি তাক করে ওয়াশরুমের দিকে চলে গেল। দর্পণের কপাল কুঁচকে গেল। কি হলো? মেয়েটা রাগ দেখাচ্ছে কেন? তার সাথে গলা খাকারি দিয়ে সামনে বকবক করতে থাকা অদ্রিতাকে গনগনে কণ্ঠে বলল, এক্সকিউজ মি মিস অদ্রিতা। বলে সে সকলের দৃষ্টি চুরি করে সিয়াসার গমনের পথ হলো। সিয়াসার রাগ লাগছে কেন যেন। দর্পণের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি কেমন করে দেখছিল দর্পণকে। দুজনকে পারফেক্ট কাপল মনে হচ্ছিল। নিজের ভাবনাতেই নিজেকে সতীর মনে হচ্ছে সিয়াসার। রাগে মাথা ফেটে যাওয়ার উপক্রম। গটগট পায়ে হাঁটতে লাগলো। তন্মধ্যে কেউ একটানে গ্রুমিং রুমে নিয়ে গেল তাকে। মাথা নিচু করে দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে সিয়াসা। পকেটে হাত গুজে দর্পণ শটান হয়ে দাঁড়িয়েছে তীক্ষ্ণ দৃষ্টির সামনের নতমস্তকে থাকা মেয়েটির দিকে। কি হয়েছে, এমন করছো কেন? দর্পণ গম্ভীর গলায় জিজ্ঞেস করল। সিয়াসা নিরুত্তর থুতনি ঠেকেছে বক্ষে। দর্পণ বিরক্ত হলো। না বললে কি করে বুঝবো কি হয়েছে? ফের দর্পণের প্রশ্নে সিয়াসা নিচু কণ্ঠে বলল, জানি না। জানি না মানে? তাহলে রাগ দেখাচ্ছ কেন? জানি না। হাউ সিলি শিয়া। এতটুকু বিরক্তি কণ্ঠ শুনতেই সিয়াসা ফুঁপিয়ে উঠল। আপনি ওই মেয়েটার সাথে কি করছিলেন ওখানে? দর্পণের বুঝতে সময় লাগলো না সিয়াসা অদ্রিতার কথা বলছে। সে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, ও অদ্রিতা আমার আন্ডারে কাজ করছে। তাই বলে ওভাবে কথা বলতে হবে? কিভাবে কথা বলেছি? এভাবে পাশাপাশি বসে। ফ্যাস ফ্যাসে কান্নারত গলায় বলল সিয়াসা। দর্পণের ওষ্ঠপুটে কৌতুকের হাসি ফুটে উঠল। তাকে নিয়ে সিয়াসা হিংসা করছে। কণ্ঠে দৃঢ়তা এনে বলল, আমি একবার তাকে ঠিকঠাক দেখিও নি শিয়া। টিপিক্যাল জেলাসি করা বন্ধ করো। একটু এদিকে আসো, এত সুন্দর সেজেছো, সব তো নষ্ট হয়ে যাচ্ছে। বলেই কাছে টেনে নিল। সাজের কথা মনে পড়তেই সিয়াসা তড়িঘড়ি করে দর্পণকে ঠেলে আয়নার সামনে চলে গেল। তার সাজ নষ্ট হয়ে গেল যে। শ্বাস ঠিক করে থমথমে মুখে দর্পণের দিকে তাকিয়ে বলল, কোনো মেয়ের সাথে কথা বলবেন না আর কখনো। কাজের জন্য অবশ্যই বলতে হবে। কাজ ব্যতীত আর কোনো কথা বলবেন না। ওকে। ছোট্ট স্বীকারোক্তি সিয়াসার মনকে শান্ত করলো খানিক। দর্পণ পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল সি গ্রিন কালারের লেহেঙ্গা, সাথে শাড়ির মতো করে দোপাট্টা পরেছে। চুলে ফুল, কপালে ছোট্ট মাংটিকা সদা সাজবিহীন মুখটিকে যেন আকর্ষণীয় করে তুলছে। মোহিত কণ্ঠে বলল, একটা ছবি তোলা যাবে? সিয়াসা কোনো কথা বলল না। চুপচাপ এসে দর্পণের বুকে নিজের পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে গেল। দর্পণ মিটিমিটি হেসে আদুরের রাগী মেয়েটিকে আলতো হাতে জড়িয়ে কয়েকটা ছবি তুলে নিল। দরজার বাহিরে এঁটে থাকা দুটো হরিণ শাবক চোখের সামনে তখন যেন সব কিছু অন্ধকার হয়ে আসলো। সকলে ভেন্যু থেকে বের হয়ে জমাট বেঁধে আছে পার্কিং লটে। সুবেদারও সকলের থেকে বিদায় নিয়ে পার্কিং লট থেকে বাইক নিতে যায়। এই যে মিস্টার প্রতিবন্ধী, বাসে যাচ্ছেন? তাহলে আমাকে একটু লিফট দেন। লেহেঙ্গাবৃত একটি মেয়ে চঞ্চল কণ্ঠে বলল। সুবেদার সরু চোখে মেয়েটার আগা গোড়া ভালো করে দেখল। অত্যধিক পরিমাণে মেকআপ করে হাতে গড়া ফর্সা মাটির পুতুল হয়ে আছে। মেয়েটাকে চেনে বলে মনে হয় না, কিন্তু মেয়ের কথার ধরনের সাথে সে খুব পরিচিত। ইদানিং সিঁড়িতে উঠতে গেলে এই সম্বোধন শোনা যায়, নামতে গেলে শোনা যায়। মহল্লার দুই একটা বাচ্চার মুখেও শোনা যায় মাঝে মধ্যে। তবে তার ভস্ম করা চোখ দুটোর কারণে একটু কম উৎপাত করে বাচ্চারা। মোট কথা নমিতা নামক ডাকাত
ডাক্তার তার পুরো জীবনটাকে প্রতিবন্ধী বানিয়ে রেখেছে। সেভাবেই সন্দিগ্ধ গলায় জিজ্ঞাসা করল, কে আপনি? কেন, আপনি আমায় চিনতে পারছেন না? নমিতা বিস্ময় প্রকাশ করল। সুবেদার ঠোঁট উল্টে নিষ্পাপ মুখ করে বলল, না তো, আপনাকে লং লাস্টিং বার্জার পেইন্টের কোনো মডেলের মতো লাগছে। আমি ঠিক ধরছি না? নমিতা দাঁত কিরমিরি করে উঠল, চিবিয়ে চিবিয়ে বলল, আপনার মতো প্রতিবন্ধী লোকের কাছ থেকে আমার এটাই প্রত্যাশা ছিল। তাদের মস্তিষ্কের বিকাশ একটু কম হয় কি না? আপনি কিন্তু বেশি বেশি করছেন। এই তো সঠিক পথে এসেছেন। এখন আমায় চিনতে পেরেছেন নিশ্চয়ই। চলুন, অনেক রাত হয়ে গিয়েছে। এমনিতেও আমার আপনার গন্তব্য তো একই। শুধু শুধু বাড়তি টাকা নষ্ট করে কি লাভ? চলুন। বলেই নমিতা সুবেদারের বাইকের পিছে চড়ে বসল। সুবেদার তবদা খেয়ে গেল, তেতে উঠে বলল, আমাকে কি নিজের ড্রাইভার পেয়েছেন যে বলবেন আর আমি ম্যাডাম ম্যাডাম বলে আপনাকে ড্রপ করে দেব? নামুন অভদ্র মেয়ে। আপনি আমার ড্রাইভার হতে যাবেন কেন? আপনি নিরাপত্তা বাহিনীর একজন সরকারি কর্মকর্তা, তার মানে একজন সেবক। আপনার কাজ হলো জনসাধারণের সেবায় নিরাপত্তায় নিজেকে নিয়োজিত রাখা। তাই আমায় নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়া আপনার কর্তব্য। ফাস্ট ফাস্ট চালান নাকি চালাতে পারেন না? পায়েও কোনো প্রতিবন্ধকতা আছে নাকি? নিজের কর্তব্য ও সক্ষমতার উপর প্রশ্ন উঠতেই সুবেদার দাঁতের দাঁত চেপে রাগ সংবরণ করে গাড়ি স্টার্ট দিল। পুরোটা রাস্তা নমিতা বকবক করতে লাগলো। প্রতিমধ্যেই বেশ কৌতূহলী গলায় জিজ্ঞাসা করল, এই, আপনি চাকরি কি করে পেলেন? মানে হচ্ছে, আপনি কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন নাকি প্রতিবন্ধী কোঠায় চাকরি পেয়েছেন? কথাটা শুনতেই সজোরে ব্রেক কষল সুবেদার। উপচে পড়া রাগ সামনে ব্যথিত নয়নে তাকালো পিট করে উৎসুক তাকিয়ে থাকা মেয়েটির দিকে। দিন রাত পড়াশোনা, কঠোর হাড় ভাঙা পরিশ্রমের পর চাকরিটা পেয়েছে এমন মজা নিছকই তার নিরলস প্রচেষ্টার অপমান। গম্ভীর মুখাভাবে শীতল কণ্ঠে বলল, আপনি একটু নামুন তো। না, নামবো কেন? 2 মিনিটের জন্য নামুন, গাড়িতে কোনো একটা সমস্যা হয়েছে, দেখতে হবে। নমিতা সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে নামলো গাড়ি থেকে। সে নামতেই সুবেদার শীতল কণ্ঠে নমিতাকে বলল, আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, এখন বাকি পথটুকু আপনি নিজের যোগ্যতায় যান। বলেই একটানে বাইকটি চোখের সামনে থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। নমিতা হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল সেদিকে। রাত প্রায় 12টা। এই মাঝপথে কোনো গাড়িও এখন সে পাবে না। এখনও প্রায় 15 মিনিটের রাস্তা, গাড়িতে হেঁটে গেলে প্রায় 35 মিনিট। লোকটা কত বড় নির্দয় এই মাঝ রাস্তায় একা একটা মেয়েকে কিভাবে রেখে গেল। রাগ জেদ ভয় নিয়ে হিল জুতো জোড়া খুলে হাতে নিয়ে হাঁটা ধরল। মাঝে মধ্যে এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখছে কোনো গাড়ি আসছে কিনা। প্রায় 5 মিনিট বাদ যখন হাঁপিয়ে উঠল, তখন ফুটপাতের ওপর বসে পড়ল। ভারী পোশাক উপরন্তু প্রাণপ্রিয় বান্ধবীর মামার বিয়েতে পেট পুড়ে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করেছে। এখন হাঁটা মোটেই সম্ভব হচ্ছে না। কতক্ষণ জিরিয়ে নিতেই বাইকের আওয়াজ আসলো। বাইকের আওয়াজ এসে উৎফুল্লিত দৃষ্টিতে তাকায়। সুবেদার ধীরে ধীরে বাইক থামায় তার সামনে। ফিসলে হেসে বলল, কি হলো, যোগ্যতা শেষ? নমিতা কথা বলল না, রাগে ফুঁসে উঠল। সুবিধার কণ্ঠে দয়া এনে বলল, যার নিজের যোগ্যতার পরিমাণ সীমিত, তার অন্যের যোগ্যতা নিয়ে মজা করা উচিত নয়। হয়তো তার পিছনে রয়েছে কারো নির্ঘুম রাতের নিরলস পরিশ্রম। এটাই বুঝাতে চাইছিলাম। আমি এতটাও বিবেকহীন নয় যে রাত 12টার সময় একা একটা মেয়েকে এভাবে ফেলে রেখে যাব। এখন সময় নষ্ট না করে উঠে বসুন, আর আপনার ট্যাপ রেকর্ডারটা বন্ধ রাখবেন, নয়তো আবারও নামিয়ে দেব। নমিতা অনড় বসে রইল। সুবেদার বিরক্ত হয়ে গেল, তিরিক্ষি কণ্ঠে বলল, কি হলো, যাওয়ার ইচ্ছা নেই নাকি? তাহলে বসে থাকুন, একটু পর একদল মাতাল কুকুর আসবে আর ছিঁড়ে খাবে বার্জার পেন্টের অন্তরালে লুকিয়ে রাখা প্রাকৃতিক সৌন্দর্য। নমিতা আর চোখে একবার সুবেদারের দিকে তাকিয়ে চারপাশে চোখ বুলিয়ে নিল। গা ছমছমে নিস্তব্ধ রাত্রি হুড়মুড় করে সুবেদারের বাইকে উঠে পড়ল সে। পেটের কাছের শার্ট ক্ষিপ্তভাবে আঁকড়ে ধরায় সুবেদার আবারও মেজাজ দেখিয়ে বলল,
আর রাস্তা থেকে আমি কুকুর তুলিনি, মানুষ তুলেছি। এভাবে আমায় খামচে ধরে আসেন কেন? নৌমিতা ছাড়ল না, বরং আরও শক্ত করে ধরে বসল। সুবেদার রেগে বিড়বিড় করতে করতে বাইক চালাতে লাগলো। মেজাজ ফুরফুরে হতেই নৌমিতা আবারও মুখ খুলতে শুরু করল। মন চাই তাহার লাগি করিতে সন্ধি, যখন সামনে দেখি কোনো প্রতিবন্ধী। সুবেদার অতিষ্ঠ হয়ে গেল। বাকি পুরোটা রাস্তা একই ছন্দ বলে বলে সুবেদারের মাথা খেয়ে ফেলল নৌমিতা। নিজের ফ্ল্যাটে ঢোকার সময় সুবেদার হাত উঠিয়ে জোরে জোরে মোনাজাত করতে লাগলো। হে আল্লাহ, এই আপদের সাথে ত্রিভুবনে আর কোনোদিন যেন আমার দেখা না হয়। নৌমিতা মুখ বাঁকিয়ে উপরে চলে গেল। মানি প্লান্টগুলো বারান্দার একাংশ জুড়ে আছে, অ্যারোহেডগুলো মাথার উপর ঝুলছে। বারান্দায় মানব তৈরি প্রকৃতির এই সবুজ সাজসজ্জার মাঝে ঠিক যেন এক থোকা কৃষ্ণচূড়ার ন্যায় সেজে আছে ছোট্ট এক লাল টুকটুকে বধূ। আপাত দৃষ্টিতে ছোট হলেও জীবনের তাগিদে অবমুক্ত সেই রুষ্ঠতা পরিপক্কতা সম্পর্কে কারোর ধারণা নেই। স্ট্রিট লাইটের আলোয় নববধূর এই অম্রিয়মান এই সৌন্দর্য চোখ মুদে নিচ্ছে আশরাফ। ঘরের লাইট নিভিয়ে, বারান্দার লাইট নিভিয়ে রেখে এখানে মৌনতা বিলাস করছে মৃন্ময়ী। চোখ বেয়ে বহু কষ্টে আটকে রাখা অস্ত্রগুলো জোর জবরদস্তি গড়িয়ে পড়ছে। রুষ্ট হাতে সেগুলো সাথে সাথে মুছে ফেলে মৃন্ময়ী। এত জেদি কেন অস্ত্রগুলো? আশরাফ দীর্ঘশ্বাস ফেল। মেয়েটির মন খারাপ আজ করতে পারছে সে। নিয়মানুযায়ী আজ তাদের মৃন্ময়ীদের বাড়িতে যাওয়ার কথা থাকলেও তারা যায়নি। স্বল্প দূরত্বের পথ, যে কোনো সময়ে যাওয়া যাবে, তাই এত রাতে আর সেখানে যাওয়ার ঝামেলা কেউ করেনি। মৃন্ময়ীর পরিবারও এতে সায় জানায়, তাই হয়তো মন খারাপ। বারান্দার লাইটটা জ্বালিয়ে দিল। সূর্যের এক ছটা রোশনির ন্যায় কৃত্রিম লাইটের আলো ঝলসে দিল মৃন্ময়ী নিভু নিভু চোখ দুটো। হঠাৎ আলোর তোপে চোখ বুঝে নিল সে। আশরাফকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে সে চুপচাপ ঘরে ঢুকে গেল তাকে পাশ কাটিয়ে। বারান্দার থাই দরজাটা লাগিয়ে আশরাফও ভেতরে ঢুকে গেল। কাপড় বদলে সেন্টার টেবিলের সামনে দাঁড়িয়ে সিক্ত চুল নেড়ে চেড়ে দেখতে লাগলো। তন্মধ্যেই মৃন্ময়ী গোসল করে বের হয়েছে, পরনে একটা কুর্তি। এগুলো রাতে পরার জন্য কিনে দিয়েছে মনি। দিনের শাড়ি পরে, নয়তো বউ বউ লাগে না। এই প্রবাদ ঘরের প্রত্যেকের মুখে মুখে, সেও মেনে চলে। ভেজা চুল আশরাতে এলে আশরাফকে টপকে চিরুনি নিয়ে সে পা ঘোরায়, পারে না হাতে টান পড়ায়। কপালে সুতীক্ষ্ণ বলি রেখা নিয়ে আশরাফ তার হাত ধরে আছে। ইতস্তত জড়তা নামক সকল শব্দের মর্মার্থ তখন মৃন্ময়ীর চোখে মুখে খুঁজে পাওয়া যাবে। মুখের আদুলখানি এমন করে রেখেছে। আশরাফের প্রচুর রাগ লাগে এমন দৃশ্যে। মেয়েটি এমনভাবে ঘরে চলাফেরা করে যেন তাকে চেনেই না, ঘরে তার কোনো অস্তিত্বই নেই। তবে মৃন্ময়ীর অ্যাটেনশন ড্র করা তার মোটেই কোনো অভিব্যক্তি নাই। ঠেকা পড়েছে এই নেংটি ইঁদুর ছানার অ্যাটেনশন পেতে হবে তার। হুলু বিড়াল, সে যখন ইচ্ছা হবে টুপ করে গিলে ফেলবে। ইঁদুরের কাছে জিজ্ঞাসা করে তো আর ইঁদুরকে খেতে যাবে না, তাই নিজের কর্মে অগ্রাসী হলো সে। পুরো হাত ঠোঁটের দিকে এগিয়ে নিতেই মেয়েটি আর্তনাদ করে পিছে হেলে পড়ল। আকস্মিকতায় আশরাফ ভরকে গেল। কি হলো, এমন করলো কেন? চোখ মুখ খিচে পেছনের দিকে হেলে পড়েছে মৃন্ময়ী। আশরাফ থমথমে মুখে জিজ্ঞাসা করল, কি হলো, সরে গেলে কেন? আশরাফের কণ্ঠে মৃন্ময়ী ভীত সন্ত্রস্ত দৃষ্টি ঘুরে ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি কি করতে যাচ্ছিলেন? কি করতে যাচ্ছিলাম? মৃন্ময়ী কাচুমাচু করে উঠল, মিনমিন করে বলল, ওই যে কিসব করছিলেন। কী সব করছিলাম মুখে বলো, নয়তো মুখ ভেঙে দেব। যেই মুখ থেকে স্পষ্ট কথা বের হবে না, সেই মুখ রাখার দরকার নেই। আশরাফ চিবিয়ে চিবিয়ে বলল। মৃন্ময়ী চুপসে গেল। নিজের প্রশ্নের উত্তর না পেয়ে আশরাফ প্রশ্নবিদ্ধ চোখ নিয়ে গিলে খাচ্ছে মৃন্ময়ীকে। খানিক্ষণ বাদ আবারও মুখ খুলল সে, কণ্ঠে ভুরি ভুরি সন্দেহ। বাই দ্য ওয়ে, তুমি কি ভেবেছিলে আমি তোমায় চুমু খেতে গিয়েছিলাম? চোর ধরা পড়ার মতো লাল হয়ে উঠল মৃন্ময়ী। গাল দুটো গরম হয়ে উঠেছে, সে এটাই ভেবেছিল। অস্বস্তি ঘেরা দৃষ্টিতে একবার সম্মুখের দৃষ্টির মিলন ঘটতেই সে তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে ফেলল।
মৃন্ময়ীর নীরবতাকেই আশরাফ হ্যাঁ ধরে দিল। চিরবিরিয়ে উঠল মস্তিষ্ক, হৈ হৈ করে উঠে বলল, আমার এত খারাপ দিন আসেনি যে তোমার মতো ইঁদুর ছানাকে চুমু খাবো। তোমার ঠোঁটে লিপস্টিক কিছু ওঠেনি, বরং সব এবড়ো থেবড়ো হয়ে ঠোঁটের চারপাশে লেগে আছে। সেটাই মুছতে গিয়েছিলাম। চোখ তো বাবার বাড়ি রেখে এসেছো। আর তাছাড়া তুমি তো ভারী ঈশ্বরে পাকা মেয়ে। চিন্তা ভাবনা তোমার কথায় ছুটে চলেছে। ডার্টি মাইন্ড। মৃন্ময়ী সচকিত ভঙ্গিতে আয়নায় তাকালো। আসলে লিপস্টিক মেখে আছে চারপাশে। সে লজ্জিত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল আশরাফের সামনে। তবে আশরাফের মাথা যেন খুলল এখন। সে যদি চুমু খেতেও যায়, মেয়েটা মুখ সরিয়ে নিবে কেন? সে বুড়ো বলে অগ্নিদৃষ্টিতে তাকালো মৃন্ময়ীর দিকে। হঠাৎ করেই আবার রাগ দেখানোর কারণ বুঝল না মৃন্ময়ী। সাফাইয়ের কণ্ঠে বলল, আমি দেখিনি লিপস্টিক লেগেছিল, আমি ভেবেছি। রাখো তোমার লিপস্টিক। তুমি এটা বলো, তুমি মুখ সরিয়ে নিলে কেন? আশরাফ তেতে উঠে জিজ্ঞাসা করল। মৃন্ময়ী মৃদু কণ্ঠে বলল, আমি ভাবছিলাম আপনি ওইসব। ইয়েস, দিস ইজ দ্য পয়েন্ট। আমি যদি চুমুও খেতে যাই, তাহলেও বা তুমি মুখ সরিয়ে নিবে কেন? ইঁদুর ছানা, তুমি কি আবারও আমায় অপমান করছো? কত বড় সাহস তোমার! আমায় চুমু খেলে তোমার জাত যাবে? অস্বস্তি হয় আমি বুড়ো বলে? আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ। আপনাদের জন্য আরও ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরও অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে, আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে।